আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্স্ট টিউটোরিয়ালে আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের সিকিউ সাজেশন নিয়ে কথা বলবো। এর মানে হচ্ছে, যদিও এখানে বলা হয়েছে ওয়ান শট সিকিউ টাইপের প্রশ্ন, কিন্তু আসলে ওয়ান শট সিকিউর থেকেও আমরা যেটা করব সেটা হচ্ছে স্পেসিফিক কয়েকটা সিকিউতে তোমাদেরকে আবদ্ধ করে দিয়ে আসলে লাভ হবে না। কারণ কি, তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো যে প্রচুর টাইপের কোশ্চিন প্রতি বছর আসে। সো আমি যদি তোমাকে পার্টিকুলারলি 5টা 6টা বা প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা 3টা করে সিকিউ করাই দিই, আলটিমেটলি ওইটা দিয়ে তুমি আসলে কমন পাবা প্রত্যেকটা বোর্ডে, এটা আসলে খুবই টাফ হয়ে যায়। কারণ প্রচুর টপিক, এখন একটা টপিক ভালো মতো যদি সৃজনশীলে কভার করতে চাই তাহলে দেখা যাবে আরেকটা টপিক কভার করা যাবে না। তো আমরা যেটা করব, আমরা পুরা ঢালাওভাবে সিকিউ সলভটা না করে সিকিউয়ের জন্য তোমার আসলে কোন কোন জিনিসটা ভালো করে পড়া উচিত এইটা তোমাদেরকে আমি বুঝাই দিব। তোমাদের কাজটা কি হবে? তোমাদের কাজটা হচ্ছে, নর্মালি তো তোমরা পড়বাই, রিভিশন তো দিবাই, আমি যে টপিকগুলো দেখাবো এই টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং বোর্ড কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো আমি শুরু করার আগে কিছু কথা বলে নিই। হ্যাঁ, আমাদের এখানে অনেক টাইপের স্টুডেন্ট থাকে আমি জানি, তো কারো অবস্থা খুবই ভালো, কারো অবস্থা আসলে অতটা ভালো না। অনেকে আবার টেনশনে আসো যে ভাই আমার হবে কি না কি হবে। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের সিম্পল একটা কথা বলি। আমাদের ফিজিক্সের প্রথম পত্রে কোন কোন অধ্যায় আছে দেখো। প্রথমে আছে ভেক্টর, ঠিক আছে? এরপর আসে নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনীয় বলবিদ্যা বা নিউটনিয়ান বলবিদ্যা, হোয়াট এভার। এরপরে আসে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি, তাই না? এরপরে কি আছে বলতো? মহাকর্ষ এবং অভিকর্ষ, মহাকর্ষ এবং হচ্ছে আমাদের অভিকর্ষ। এরপরে কি আছে? পদার্থের গাঠনিক ধর্ম। এরপরে আমাদের কি রয়েছে? পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা, এরপরে রয়েছে পর্যাবৃত্ত গতি, এবং সর্বশেষে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আর তুমি যদি প্রথম অধ্যায় যেটা ভৌত জগৎ এবং পরিমাপ, সেইটাও যদি এখানে কাউন্ট করো দেন 8টা, ঠিক আছে? ভৌত জগৎ ও পরিমাপ। আচ্ছা, তো আমি শুরুতে তোমাদেরকে বলবো যে আসলে তোমাদের কোন কোন অধ্যায় একটু বেশি করে টার্গেট করা উচিত ফর সিকিউ। এমসিকিউ এর জন্য আসলে কোনো অধ্যায় বাদ দেওয়া এটা আসলে বোকামি, ঠিক আছে? তবে সিকিউর জন্য একটু চালাক হইলে কাজটা হয়ে যায়। কিরকম আমি তোমাদের বলি, দেখো, এই যে তোমার, আমি ভৌত জগৎটা আপাতত অফ রাখছি, আমি বাকিগুলো দেখতেছি। তো এইখানে দেখো, ভেক্টর থেকে আদর্শ গ্যাস তোমার হচ্ছে টোটাল 7টা অধ্যায় আছে। এই 7টা অধ্যায়ের মধ্যে 2টা অধ্যায় খুবই কঠিন। কঠিন মানে হচ্ছে ফর্মুলাগুলো সহজ কিন্তু প্রচুর পেঁচানো যায়, সেটা হচ্ছে নিউটন বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি। এই 2টা টপিক হচ্ছে আমাদের ফর্মুলাগুলো দেখতে সহজ, কিন্তু এই 2টা টপিকের থেকে প্রচুর পেঁচায় প্রশ্ন আসে। অর্থাৎ আমি যদি ডাইরেক্টলি বলি, ব্যাংকিং কোণ ছাড়া, ব্যাংকিং কোণের যে প্রবলেম সেগুলো যদি বাদ দাও তাহলে নিউটনের বলবিদ্যার বাকি টপিকগুলো থেকে অনেক পেঁচানো যায়, ঠিক আছে? সো কল কাজ ক্ষমতা শক্তির জন্য তাই। কাজ ক্ষমতা শক্তির ম্যাক্সিমাম ম্যাথই আসলে আনত তল থেকে আসে, ওইটা আমি দেখাবো। তো এই 2টা আমাদের জন্য একটু কঠিন হয়, কারণ এই 2টা থেকে প্রচুর প্রশ্নটা পেঁচানো যায়, প্রচুর পেঁচানো প্রশ্ন হয় এখান থেকে। তোমাকে কখনোই সরাসরি প্রশ্ন দিবে এরকম আসলে সম্ভাবনা খুবই কম, আনলেস ব্যাংকিং থেকে মাঝে মাঝে সরাসরি কোশ্চেন দিয়ে দেয়, যেখানে তুমি ভ্যালু বসা বা ক্যালকুলেট করে বের করে ফেলবা। তাছাড়া আসলে তুমি সরাসরি কোশ্চেন পাচ্ছ এটা আসলে খুবই কম হবে। আচ্ছা, এরপর আসো বাকি জিনিসগুলা। এখন আসো, আমি এই 2টা তো পেঁচানো কোশ্চেন আমি বুঝলাম। এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে, আমাকে 8টা কোশ্চেন দেওয়া থাকবে, আমার 5টা কোশ্চেন সুন্দর মতো অ্যান্সার করতে হবে, তাই না? এটা আমাদের আপাতত টার্গেট। আচ্ছা, তো 5টা কোশ্চেন আমাদের পারতে হবে। তাহলে দেখো, আমরা খুব সহজেই 5টা কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারি। কিভাবে করতে পারি দেখো,
এই যে টপিকগুলো আছে, এই যে সাবজেক্টগুলো আছে, অধ্যায়গুলো আছে, এর মধ্যে প্রত্যেকটা অধ্যায় তো কঠিন না। যেমন আমি যদি শুরুতে করি ভেক্টর, এটা তোমাদের একটা টার্গেট অধ্যায় হওয়া উচিত। কেন টার্গেট অধ্যায় হওয়া উচিত? সেই ফার্স্ট ইয়ারের প্রথম পত্র, মানে যখন কলেজে উঠলা তখন থেকে পড়া শুরু করছো। এমনকি অনেকে তো এসএসসি রেজাল্টের পর থেকেও পড়া শুরু করে, তখন থেকে তুমি ভেক্টর পড়তেছো। এবং আমি জানি যে আসলে ভেক্টর পারে না এরকম কোনো ইন্টারেস্ট স্টুডেন্ট আসলে নাই, ঠিক আছে? সো ভেক্টর তোমার অবশ্যই টার্গেট করা উচিত। এবং আমি তোমাকে বলি, তুমি যদি ভেক্টর ঠিক মতো পড়ো, তুমি এইখান থেকে মিনিমাম হলেও একটা সৃজনশীল তো কমন পাবাই, মানে একটা সৃজনশীল তো আসবে ভেক্টর থেকে। এটা মিস হয়, এটা যদি মিস হয় তাহলে কোশ্চেনই হবে না, বুঝতে পারছো? একটা সিকিউ হবেই, ইভেন দুইটা সিকিউ হইতে পারে, একটা হইতে পারে, দুইটা হইতে পারে। কারণ আমি 24 সালে দেখলাম প্রায় প্রত্যেকটা বোর্ডেই দুইটা করে সিকিউ আসছে এখান থেকে। সো আমি ধরে নিচ্ছি, কম করেই ধরতেছি, মিনিমাম একটা সিকিউ তো হবেই। তাহলে এই একটা সিকিউ আমাদের একটা টার্গেট হওয়া উচিত, এইটা আমাদের একটা টার্গেট হওয়া উচিত যে আচ্ছা ভেক্টরের এই সিকিউটা আমি অ্যান্সার করব, ঠিক আছে? আচ্ছা, আমি এই দুইটা নিয়ে পরে আসবো। এরপরে আমাদের জন্য সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। ভাই এটা সহজ কেন? কারণ এখানে টপিক কম। কি কি টপিক আছে? একটা হচ্ছে জি এর তারতম্য, বিভিন্ন জায়গায় জি এর তারতম্য আমি দেখাবো, কিছু টপিক দেখাবো, এবং ওজনের তারতম্য। এরপরে কি আছে ভাইয়া? এরপরে আছে কেপলারের সূত্র, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য। তারপরে কি আছে? মুক্তিবেগ। তারপরে কি আছে? কৃত্রিম উপগ্রহ। শেষ, আর কোনো টপিক নাই এখানে। এবং এখান থেকে পেঁচানো কোনো প্রশ্ন আসে না। তার মানে এর কি, আমাদের হাতে গোনা কয়েকটা টপিকে অধ্যায় শেষ হয়ে যায়। তাহলে এই অধ্যায়টা পড়া বা এই অধ্যায় থেকে অ্যান্সার করা খুব সহজ, কারণ এখানে খুব বেশি পেঁচানো কোশ্চিন করে না তোমাকে। কৃত্রিম উপগ্রহ থেকে দুই একটা টাইপের পেঁচানো কোশ্চিন হয়, সেটা আমি দেখাবো এখানে, ঠিক আছে? সো মহাকর্ষ অভিকর্ষ আমাদের টার্গেটের একটা অধ্যায় হওয়া উচিত, কারণ প্রথমত অধ্যায়টা সহজ, অধ্যায়টা ছোট, ঠিক আছে? ফর্মুলা যদি মুখস্থ রাখতে পারো, সরাসরি ভ্যালু বসালে অ্যান্সার বের হয়ে যায়। সো এই মহাকর্ষ অভিকর্ষ থেকে প্রতি বছরই, বা যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তো একটা সিকিউ এখান থেকে আসবেই, এবং এইটা আমাদের সেকেন্ড টার্গেট, এটা আমরা মিস করা যাবে না। তাহলে দেখো আমাদের দুইটা সিকিউ অলরেডি সিকিউর, ঠিক আছে? এরপরে আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। নর্মালি অধ্যায়টা অতটা সহজ না, কারণ প্রবাহীর পর থেকে যে পার্টগুলো আছে, সান্দ্রতা, কৈশিকতা, তোমার হচ্ছে কৈশিকতা, তারপর হচ্ছে স্পর্শ বল, অনেক কিছু আছে ওইখানে, টান, তোমার হচ্ছে সারফেস টেনশন, ঠিক আছে, পৃষ্ঠ টান, এরকম আরো অনেক কিছু জিনিসপত্র আছে, স্টোকস ল, সেগুলো তোমার নাই, তোমার সিলেবাসে নাই। তোমার সিলেবাসে কতটুকু আছে? প্রবাহীর আগ পর্যন্ত আছে, অর্থাৎ সলিড পার্টটুকু আছে, তাই না? তো এর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ আছে? একটা হচ্ছে বিকৃতি, হ্যাঁ, দৈর্ঘ্য বিকৃতি, তারপরে হচ্ছে আয়তন বিকৃতি, তাই না? কৃদন্ত বিকৃতি, অনেক রকমের বিকৃতি আছে। এরপরে কি আছে? পীড়ন আছে। তারপরে কি আছে বলতো? তারপরে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, যেটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর আছে আয়তন গুণাঙ্ক, তারপর আছে হচ্ছে কৃদন্ত গুণাঙ্ক, বা ওটা আরো কিছু নাম আছে, যাই ওইটাতে আমি যাচ্ছি না, কারণ ওটা অতটা ইম্পর্টেন্ট না। তো ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান সমান এফ বড় হাতের এল ডিভাইড বাই এ ছোট হাতের এল। তাহলে এই যে জাস্ট ইয়ং এর গুণাঙ্কের একটা পার্ট। এরপরে হচ্ছে একটা জিনিসকে প্রসারিত করতে কি পরিমাণ কাজ করতে হয়, ডাব্লিউ সমান সমান হাফ ইন্টু এফ এল, এটা একটা টপিক। তারপরে হচ্ছে তোমার একক আয়তনের সঞ্চিত শক্তি, এইটা একটা টপিক। তারপরে হলো আর কি আছে? তারপরে হচ্ছে তোমার পয়সনের অনুপাত, এইটা একটা টপিক। তো দেখো আমার কিন্তু হাতে গুনতে গুনতে টপিক শেষ, অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু অনেক ছোট একটা অধ্যায়। সো আমি তোমাদের বলবো এই অধ্যায় তোমাদের টার্গেট করা উচিত, এবং এখান থেকে তোমার একটা সৃজনশীল ফুল আসবে, এটা মিস হওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকেও তুমি একটা ফুল সৃজনশীল পাবা, মানে এটা মিস হওয়ার কোনো সুযোগ নেই। আর অধ্যায়টা ছোট হওয়ার কারণে তুমি দেখবা যে তোমার যে টেস্ট পেপারই পড়ো না কেন বা যে বই পড়ো না কেন, অত বেশি অঙ্ক নাই, অঙ্কের টাইপ অনেক কম। সো ওর মধ্যে থেকে একটা পরীক্ষায় আসবে। সো এইটা আমাদের অবশ্যই মাস্ট টার্গেট হওয়া উচিত, ঠিক আছে? মাস্ট টার্গেট হওয়া উচিত। তাহলে মোটামুটি আমাদের 3টা সিকিউ কনফার্ম, আমাদের আর 2টা সিকিউ পারলে কাজ শেষ। এরপরে আসো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এইখান থেকে কি কি প্রশ্ন আসে? একটা আসে হচ্ছে এনার্জি ইকুয়েশন, ই সমান সমান 3/2 nRT। আরেকটা কি আসে? আরেকটা আসে হচ্ছে বেগের ইকুয়েশন, বেগ সমান সমান √3RT/m, ঠিক আছে? তোমার গতিতত্ত্বের পার্ট থেকে ব্যাস এই দুটাই ঘুরে ফিরে আসে, ঠিক আছে? আর কিছু আসে না। আমি বিগত সালে প্রশ্ন দেখছি তো। আরেকটা আছে হচ্ছে ওই যে ম্যাক্সওয়েলের একটা আছে না, ওইটা আসে। আচ্ছা, এছাড়া আদর্শ গ্যাসের পার্টটা থেকে কি কি আসে? এটা তো বললামই। এরপরে আসে হচ্ছে তোমার কি বলে
শিশিরাঙ্ক এবং হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার একটা পার্ট থেকে প্রশ্ন আসে, এবং তোমার মাঝে মাঝে ড্রাই বাল্ব এবং শুষ্ক বাল্বের যে কনসেপ্টটা আছে ওইখান থেকে কিছু ঘুরায় ফেরায় প্রশ্ন আসে। তো আলটিমেটলি দেখো এইটার টপিকও অনেক কম। ইভেন আমি আজকের ক্লাসে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বের 2টা সৃজনশীল সলভ করে দিব। এই 2টা সৃজনশীল সলভ করলে আমি আশা করতেছি এই 2টা সৃজনশীলের মধ্যেই তোমার সেকেন্ড পার্টটা অর্থাৎ আর্দ্রতার পার্টে যে টাইপের প্রশ্ন যত রকম হইতে পারে মোটামুটি কভার হয়ে যাবে। তো আমরা যেটা বুঝতেছি আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এখান থেকেও আসলে সিকিউ অ্যান্সার করা খুব সহজ, কারণ এখানে যে ফর্মুলাগুলো তুমি যদি জানতে পারো তাহলে ঐকিক নিয়মের খেলা সব। ঐকিক নিয়ম ইউজ করলে আমাদের ক্যালকুলেশন শেষ। সো এইখান থেকে খুব ইজিলি আমাদের একটা অ্যান্সার করা যায়। ঠিক আছে, সো এটা তোমার অবশ্যই একটা টার্গেট হওয়া উচিত যে এখান থেকে যে সিকিউটা আসবে এটা আমি মিস করবো না। তবে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রশ্নগুলো বিশাল বড় বড়, মানে অ্যান্সারগুলো অনেক বড় হয়। তারপরও প্রশ্ন কিন্তু অনেক সহজ হয়, বড় হোক কিন্তু সহজ হয়। তোমার তো টাইম আছে, অসুবিধা কি? সো এটা তোমার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টার্গেট হওয়া উচিত। ঠিক আছে, এবার আসো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির হট টপিক হচ্ছে 3টা। একটা হচ্ছে পর্যাবৃত্ত গতির সমীকরণ, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এটা একটা ইকুয়েশন আছে না? আর একটা কি আছে? এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই 2টা ইকুয়েশন তোমাকে বিভিন্ন রূপ দেখায় পরীক্ষায় দেওয়া থাকে, বিভিন্ন রকম ভাবে দেওয়া থাকে। ওইখান থেকে ওমেগা বের করতে বলে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে বলে, পর্যায়কাল বের করতে বলে, বেগ বের করতে বলে, ত্বরণ বের করতে বলে, এগুলোই ঘুরে ফিরে বলে। তারপরে এনার্জি বের করতে বলে, বিভব শক্তি বের করো, গতিশক্তি বের করো, এইগুলোই ঘুরে ফিরে আমাদেরকে বলে। এটা একটা টাইপ। আর একটা টাইপ কি? সরল দোলক। সরল দোলক থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলে, খনির গভীরতা নির্ণয় করতে বলে, তারপরে একটা ঘড়ি কতটুকু দ্রুত চলতেছে না আস্তে চলতেছে ধীরে চলতেছে এইগুলো বের করতে বলে। এবং এই সরল দোলকের এই যে আমি যে 3টা টপিক বললাম প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে, ইভেন আসলে ম্যাক্সিমাম বোর্ডে আসলে এইখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন থাকে 4 মার্কের অথবা 3 মার্কের। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে কিন্তু আমাদের আছে স্প্রিং। স্প্রিং থেকে একটা মাঝে মাঝে প্রশ্ন দেয়। সো আমরা যেটা বুঝতেছি স্প্রিং কিন্তু আমার কাজ ক্ষমতা শক্তিরও একটা পার্ট। সো স্প্রিং কিন্তু 2 জায়গায় পড়তে হবে। আবার স্প্রিং এর মধ্যে কি আছে? স্প্রিং এর মধ্যে আছে সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, অথবা একটা স্প্রিংকে যদি একাধিক কাটা হয় তাহলে কি হবে সেইটা। তাহলে দেখো এটা কিন্তু মোটামুটি আমাদের মাত্র 3টা টপিকে ফিক্স হয়ে যাচ্ছে। বিশেষ করে সরল দোলকের যে পার্টগুলো আমি করাবো সবগুলাই, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো পর্যাবৃত্ত গতি থেকে আসলে একটার বেশি সৃজনশীল আসাটাই স্বাভাবিক। তারপরও আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিচ্ছি যে এটা আমাদের একটা টার্গেট অধ্যায়। ভাইয়া এটা টার্গেট অধ্যায় কেন? এটা তো ছোট অধ্যায় হলো না। হ্যাঁ এটা একটু বড়, কিন্তু এই 2টার তুলনায় পর্যাবৃত্ত গতি অ্যান্সার করা সহজ। কারণ এই 2টাতে যে পরিমাণ প্রশ্ন ঘুরায় পর্যাবৃত্ত গতিতে এতটা ঘুরাইতে পারে না। পর্যাবৃত্ত গতির প্রশ্ন এত পেঁচানো হয় না। এইটাও পেঁচানো হয় না, মানে একদমই হয় না, ব্যাপারটা এরকম না, একটু তো ঘুরাবে। কিন্তু এই 2টার মতো এই 2টাতে যেভাবে রূপ পরিবর্তন করে এইটা এত সহজে রূপ পরিবর্তন করে না। তুমি মোটামুটি একটু প্র্যাকটিস করে গেলেই সব কিছু বুঝে ফেলবা। বিশেষ করে দেখো আমি যখন তোমাদের এই যে সিকিউ নিয়ে কোশ্চেন অ্যানালাইসিস করতেছিলাম, আমি মোটামুটি 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোশ্চেন অ্যানালাইসিস করছি। আমি দেখছি যে পর্যাবৃত্ত গতির ওই হাতে গোনা 10 থেকে 12টা টাইপের কোশ্চেন প্রতিবার প্রতি বোর্ডে প্রতি বছর একই কোশ্চেন আসে। সো এটা অ্যান্সার করা সহজ। সো এখান থেকে আমি জানি এখান থেকে কোনো দিনে একটা সিকিউ আসবে না, তারপর আমি ধরে নিলাম একটা সিকিউ, এটা বেশি আসে সবসময়। এখান থেকে 2টা সিকিউ আসতে পারে। ঠিক আছে, 2টা সিকিউই আসে আসলে, তারপরও ধরলাম একটা সিকিউ। এইটা তোমার টার্গেট হওয়া উচিত। দেখো তাহলে কি আমাদের 5টা টার্গেট কিন্তু মিলে গেছে না? এই যে ভেক্টর থেকে একটা সিকিউ 1 2 3 4 5। তাহলে দেখো তুমি যদি নিউটনের বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি টাচ নাও করো তারপরে কিন্তু 5টা সিকিউ এনশিওর করা সম্ভব। তার মানে কিন্তু আমি বলি নাই যে তুমি এই 2টা পড়ো না, অবশ্যই পড়বা। মনে করো তোমার এমন একটা কোশ্চেন আসছে তোমার কমন পড়ে গেছে, তাহলে অবশ্যই অ্যান্সার করবা। কিন্তু ধরো এমন মানে নর্মালি যেটা হয় এই 2টা অধ্যায়ের প্রশ্নগুলো এত স্ট্রেট ফরওয়ার্ড হয় না, একটু পেঁচানো প্রশ্ন করে। তো তখন যদি মনে করো যে না ভাই এটা কেমন একটু কনফিউশন আছে, তাহলে এইগুলো একটু ভালো করে পড়বা। সো আমি তোমাদের বলবো যে যাদের একটু প্রিপারেশনের অবস্থা ভালো না, যারা ভাবতেছে ভাই একটু শর্ট টার্ম রিভিশনের দরকার বা শর্ট টার্ম পড়ে একটু ভালো পরীক্ষা দিতে চাও, তাদের জন্য বলবো ভেক্টর, মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস, এই 5টা অধ্যায় তোমাকে, এই 5টা অধ্যায় যত রকমের ম্যাথ আছে প্রত্যেকটার ম্যাথ তোমরা পড়ে যাও। যাদের প্রিপারেশন খারাপ তারা এই 5টা অধ্যায় ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ তোমরা 5টা সৃজনশীল কমন পাবা, কনফার্ম পাবা, মিস হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা তাহলে ভাইয়া এই 2টা থেকে কি তাহলে পড়বো না? হ্যাঁ এই 2টার জন্য তো অবশ্যই পড়তে হবে, এটা একদমই তো তুমি বাদ দিতে পারবে না, তাই না? তো এই 2টার জন্য
আমার সাজেশন হচ্ছে যাদের প্রিপারেশন ভালো তারা পুরোটাই পড়ো, সমস্যা নেই, কিন্তু এই দুইটার আবার কিছু হট টপিক আছে, মানে যেগুলো থেকে মোটামুটি বলা যায় প্রচুর প্রশ্ন আসে। যেমন নিউটনের বলবিদ্যা থেকে হট টপিক কি, একটা হচ্ছে তোমার ব্যাংকিং, ঠিক আছে, একটা আছে কেন্দ্রমুখী বল রিলেটেড প্রশ্ন, কেন্দ্রমুখী বল, এরপরে কি আছে টান বল রিলেটেড প্রশ্ন আসে, টান বল, তারপরে হচ্ছে তোমার জড়তার ভ্রামক রিলেটেড প্রশ্ন আসে, এরপরে কি আসে কৌণিক গতিশক্তি রিলেটেড প্রশ্ন আসে, তারপরে কৌণিকের বিভিন্ন ক্যালকুলেশন দেখায়, যে ধরো বললাম যে একটা পাখা শুরুতে প্রতি মিনিটে 30 বার করে এটিকে থামাতে হলে কত কৌণিক ত্বরণ দরকার, অর্থাৎ কৌণিক গতির অংশ এই টাইপ থেকে প্রশ্ন এখানে বেশি আসে, ঠিক আছে। কাজ ক্ষমতা শক্তি থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে আনত তল থেকে এবং স্প্রিং থেকে, ঠিক আছে। তো যাক এগুলো করাবো, আমি হালকা পাতলা দেখাবো। তো এই হলো তোমাদের একটা ওভারঅল সামারি ফর মি। কিন্তু এখন আমি একটা একটা করে চ্যাপ্টারে ঢুকবো এবং কোন চ্যাপ্টারে কোন টপিকটা তোমাকে বেশি করে পড়তে হবে এটা তোমাদেরকে জানাবো, ঠিক আছে। আমি আগেই বলতেছি এটা একটা জেনারেল সলিউশন বা একটা সাজেশন টাইপের কথাবার্তা, তোমাকে শুধুমাত্র এই সাজেশনের উপর ডিপেন্ড না থাকাটাই আমি তোমাকে সাজেস্ট করব। আমার ক্লাসগুলো, আমার এই স্লাইডটা তোমরা দেখবা বা আমি তোমাদের দিয়ে দিব ক্লাসের পরে, তো স্লাইডটা দেখবা, সেখান থেকে তোমরা টপিকগুলো পিক করবা। তার মানে এই না যে এই টপিকের বাইরে অন্য কিছু পড়ার দরকার নাই, অবশ্যই পড়বা, এই টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, তাহলে দেখা যাবে পরীক্ষায় মোটামুটি 5টা সৃজনশীলের থেকে বেশি তুমি 6টা 7টাও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন, অধ্যায় ভিত্তিক আমরা বিভিন্ন কি কি টপিক আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা দেখব। আচ্ছা, তার আগে এই যে ভৌত জগৎ পরিমাপ, ভৌত জগৎ পরিমাপ এইটা না আসলে সবাই স্কিপ করে, ঠিক আছে, সবাই স্কিপ করে, কারণ এইটা খুবই আনসার্টেন, প্রশ্ন হইতেও পারে নাও হইতে পারে, তো আমি আনসার্টেনে থাকবো কেন। তারপরে তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, তুমি যদি মনে করো না ভাই আমি 100% প্রিপারেশন চাই, তুমি এইখান থেকে শুধুমাত্র ত্রুটি এইটা ভালো করে পড়বা, ঠিক আছে। যদি প্রশ্ন আসে, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম, যদি প্রশ্ন আসে এই ত্রুটি থেকে প্রশ্ন আসবে, আর এটা ক খ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ক আর খ এর জন্য, ঠিক আছে। তো এই গেল সিকিউ, কিভাবে তুমি অ্যান্সার করবা। এবার আসো ক খ নিয়ে একটু কথা বলি, যে ক আর খ, আমাদের সিকিউ প্রশ্নগুলোর ক এবং হচ্ছে খ, এইগুলোর জন্য আমি জাস্ট বলবো যে 2017 থেকে 2024 এই সালে যতগুলা ক আর খ আছে এই সবগুলো তোমরা পড়বা, ঠিক আছে। তোমাদের হাতে যেহেতু টাইম আছে তোমাদের এটা পড়তে হবে, ক খ যদি ভালো করতে চাও একটু পড়াশোনা করতে হবে আর কি। আশা করি এখন তো কঠিন লাগবে না, তোমরা তো সব পারোই, তাই না, এখন জাস্ট রিভিশন দিবা। আচ্ছা, এবার আসো আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ দেখি যে কোন কোন টপিকগুলো আমাদের একটু বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যেটা করেছি, যেগুলোকে আমি স্টার্ট দিছি, অর্থাৎ যেগুলোকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, এগুলাকে আরো বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করব। এই দুটাও করব, ঠিক আছে, কিন্তু এগুলাতে একটু বেশি গুরুত্ব দিব, কারণ এগুলা থেকে শিওর এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, সেটা যে বডি হোক না কেন। আসো আমরা একটু দেখি। সো প্রথমে আমরা যেটা নিয়ে দেখবো সেটা হচ্ছে ভেক্টর। এটা আমাদের একটা টার্গেট অধ্যায় হওয়া উচিত, আমি জানি এটা সবারই টার্গেট অধ্যায় ভেক্টর, ঠিক আছে। তো ভেক্টর থেকে আসলে মাল্টিপল কোশ্চিন আসে, মাল্টিপল মানে অনেক রকম টাইপের কোশ্চিন আসে। তাহলে আমি যদি একটা একটা করে দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চিন বা যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে নদী নৌকা। নদী নৌকা এইচএসসির জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, আবার অ্যাডমিশনে লাগে না, ঠিক আছে, অ্যাডমিশনে প্রশ্ন আসে না। তো প্রথম যেটা সেটা হচ্ছে নদী নৌকা। নদী নৌকা তুমি বাদ দিতেই পারবে না, নদী নৌকা বাদ দিলে তুমি শেষ, ঠিক আছে। নদী নৌকা এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কি কি প্রশ্ন আসে, এখান থেকে মূলত 4 রকমের প্রশ্ন আসে। একটা হচ্ছে সময় কত, যে তোমার ওই পারে যেতে কত সময় লাগে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন দূরত্ব যাওয়ার শর্ত, অর্থাৎ সর্বনিম্ন দূরত্বে যেতে হলে কত কোণে যাত্রা করতে হবে, এই টাইপের প্রশ্ন আসে। আর একটা কি টাইপের প্রশ্ন আসে, তোমার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে সর্বনিম্ন সময় কত। আচ্ছা, সর্বনিম্ন সময় গেল, আরেকটা বিষয় আছে, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে তোমাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ লব্ধি সরণটাও তোমার কাছে পরীক্ষা চায়, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে নদীর ওপারে অনুভূমিক বরাবর, নদীর ওপারে অনুভূমিক বরাবর দূরত্ব কত, এটাও আমার কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করে। তো আসো আমরা বের করি। হ্যাঁ, তো তোমার কাছে যখন কেউ বলবে যে আমার নদী পারাপার হইতে সময় কত, তুমি জাস্ট এই সূত্রটা ইউজ করবা, সময় টি সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা, ঠিক আছে। আলফা হচ্ছে যতক্ষণে তুমি যাত্রা শুরু করতেছো, ইউটা হচ্ছে তোমার নৌকার বেগ, ডিটা হচ্ছে নদীর প্রস্থ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা জেনারেলাইজড ফর্মুলা, ওকে। এরপরে অনুভূমিক দূরত্ব যদি বলে,
অনুভূমিক দূরত্ব। লেটস সাপোজ আমি একটা ছবি আঁকাই, তাহলে তোমাদের একটু জিনিসটা ফিল করতে সুবিধা হবে। হ্যাঁ, একটা ছবি আঁকাই না, ধরো এটা একটা নদী নৌকার একটা নদী আর নৌকা সিস্টেম আর কি। ধরো এটা হচ্ছে নদীর প্রস্থ, ওকে। একটা নৌকা সে এদিক বরাবর যাত্রা শুরু করছে, ওকে। কত কোণে? লেটস সাপোজ আলফা কোণে যাত্রা শুরু করছে ইউ বেগে, আর স্রোতের বেগ হচ্ছে আমাদের ভি, ওকে। আমি ধরে নিচ্ছি যে সে ইউ বেগে যাত্রা শুরু করে এইখানে যায়, বা আমি বোঝার জন্য ধরতেছি, মনে করো এইখানে এসে সে পৌঁছালো নদীর পারে, ঠিক আছে, মানে সে এখানে এসে তার যাত্রা শেষ করলো, ওকে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে লব্ধি কোন দিকে হবে? তার লব্ধিটা এটা লব্ধি, ঠিক আছে, এটা লব্ধি, অর্থাৎ এইখানে সে এসে পৌঁছাইলো, ওকে। আমরা জানি নদীর প্রস্থ ডি। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে অনুভূমিক দূরত্ব কোনটা? অনুভূমিক দূরত্বটা হচ্ছে এই পয়েন্টে, ঠিক এই পয়েন্ট থেকে এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা, এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে অনুভূমিক দূরত্ব এক্স, ঠিক আছে। এই পয়েন্টটাই জাস্ট এখানে নিছি, এখান থেকে এইটুকুর যে মাঝখানে ডিস্টেন্স, এটাই হচ্ছে আমাদের অনুভূমিক দূরত্ব এক্স। আচ্ছা, তো এই এক্স এর ভ্যালুটা কেমনে বের করতে হয়? এক্স এর ভ্যালুটা সবসময় মনে রাখবা, যেহেতু এখানে আমরা নদী নৌকার ক্ষেত্রে সবকিছু সমবেগ ধরি, তাহলে এটা দেখো, যেহেতু এক্সটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর আছে, অনুভূমিক বরাবর আছে, সো আমরা এটাকে নিব কি এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ ইন্টু সময়, ঠিক আছে। এখন এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ যদি নাও, দেখো একটা ভি তো অলরেডি এদিকে আসেই, তাই না? তাহলে কি হবে? ভি কস জিরো। এরপরে একটা ইউ আছে না, ইউটাকে তুমি এই পাশে নিয়ে আসো, কি হবে? ইউ কজ আলফা, ঠিক আছে, ইউ কজ আলফা ইন্টু আমাদের সময়। সো দেখো এটা আসতেছে ভি প্লাস ইউ কজ আলফা, আর সময়ের মানটা বসাও ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। সো এইটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। তোমাদের বলবো এটা মুখস্থ করার দরকার নাই, এটা বুঝে পড়বা, ঠিক আছে, বুঝে করবে। যে আমি যেমন দেখো ছবি আঁকায় তোমাদের দেখাই দিলাম, এরকম ভাবে বুঝে পড়বা। এটা প্রচুর হট টপিক, ঠিক আছে, এটা মিস করার কোনো সুযোগ নাই, এটা তোমাকে পারতে হবে। এরপর আসো দুইটা স্পেশাল কন্ডিশন, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, একটা হচ্ছে সর্বনিম্ন সময়। তো শুরু করি হচ্ছে সর্বনিম্ন সময় দিয়ে, ঠিক আছে। শুরু করবো হচ্ছে সর্বনিম্ন সময়। আচ্ছা, অনেক সময় লব্ধি চাই যে এখানকার লব্ধি বেগ কত, সেটা তো তোমার পারোই। লব্ধি বেগটা কি হবে? √ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, তাই না? এটা নিয়ে আমি বেশি টাইম নষ্ট করতে চাচ্ছি না, এগুলো তোমরা পারোই। আচ্ছা, তো সর্বনিম্ন সময় যখন তোমার কাছে চাবে, তখন মনে রাখবা এই টি এর সূত্র, টি সমান কি ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা না, যা সাইন আলফার ভ্যালুটা 1 হয়ে যাবে, অর্থাৎ এটা হবে টি ইন্টু ইউ, অর্থাৎ এই সাইন আলফা এটার ভ্যালু জাস্ট 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সর্বনিম্ন সময়ে নৌকাটা কত দূরত্ব অতিক্রম করছে সেটা কত বলো তো? প্রস্থের সমান, ঠিক আছে, প্রস্থের সমান। আরে না, প্রস্থের সমান না, দেখো সর্বনিম্ন সময়ে নৌকাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তার আগে বলো সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে নৌকাটা কোন দিকে যাত্রা করে, এটা একটু জানতে হবে। দেখো আমি তোমাদের দেখাই, যখন সর্বনিম্ন সময় হয়, তখন আমার নৌকাটা একদম এই দিক বরাবর, অর্থাৎ আলফা সমান 90 ডিগ্রি কোণে যাত্রা করে, ঠিক আছে, আলফা সমান 90 ডিগ্রি কোণে যাত্রা করে। তাহলে এদিক বরাবর ধরো ভি আছে, এদিক বরাবর ইউ। তাহলে এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে নৌকাটি কত দূরত্ব অতিক্রম করলো। প্রশ্ন এইভাবেই আসে, বুঝছো, যেভাবে আমি বলতেছি পরীক্ষা এটাই আসে, যে নৌকাটি কত দূরত্ব অতিক্রম করে, তো এটা কেমনে হবে জানো? দেখো এটা হবে আমার, ধরো এই দুটা লব্ধি, ধরো এইটা, ঠিক আছে, এটা ধরো লব্ধি, এটা তো বেগের লব্ধি গেল। একইভাবে আমি এক্স অক্ষ বরাবর তোমার যে সরণ, এই যে এইটুকু, সেটা আমার কি ছিল? এক্স ছিল। এক্স কেমনে পাবো? এক্স হচ্ছে এই যে এই সূত্র দিয়ে পাবো, যেখানে জাস্ট এই সাইন আলফার ভ্যালুটা 1 হয়ে যাবে, তাই না? এটা অনুভূমিক দূরত্ব না? তাহলে আমরা এক্স অক্ষ বরাবর যে সরণ এক্স, সেটা কেমনে পাবো? এক্স সমান vxt, একই সূত্র দিয়ে, যেখানে জাস্ট আমাদের এই সাইন আলফাটা থাকবে না, কারণ টি মিনিমাম এটা। আচ্ছা, আর আমাদের প্রস্থ তো ডি, তাই না? সো আমাদের কত দূরত্ব অতিক্রম করে এটা কেমনে পাবো? এটা হচ্ছে আমাদের লব্ধি সরণ, সেটার মান কত? সেটার মান হচ্ছে √x² + d², যেখানে আমরা এক্স কোথা থেকে পাবো? এক্স পাবো কোথা থেকে?
এক্স হচ্ছে জাস্ট আগেরটার মতোই হবে ভি প্লাস ইউ কস আলফার জায়গায় কি হবে 90 ডিগ্রি হবে, কারণ এখন এই আলফাটা কত 90 ইন্টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফার মান 1। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো। এরপরে আরেকটা কেস আছে, সেটা কি, সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তো সেই ক্ষেত্রে কি হবে আসো দেখি, এটা আরেকটা কেস আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তাহলে আসো ওইখানে পরীক্ষায় কি কি চায় তোমার কাছে। ঠিক আছে, দেখো এটা আরেকটা কেস আছে, সেটা কি বলতো, সর্বনিম্ন দূরত্ব। তো তোমার কাছে ম্যাক্সিমাম প্রশ্ন করে যে কত গুণে যাত্রা করলে তুমি সর্বনিম্ন দূরত্বে অতিক্রম করতে পারবা। ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব তোমার সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে কত কোণে যাত্রা করলে তুমি সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে পারবা, এটা হচ্ছে প্রশ্ন। তো মনে রাখবা সেই কোণের আলফা এটা সমান সমান হচ্ছে কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই আমাদের কিসের বেগ, নৌকার বেগ। ব্যাস কাজ শেষ। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার অ্যান্সার হয় 120 ডিগ্রি ম্যাক্সিমাম ম্যাথে। তবে তুমি আবার চোখ বন্ধ করে 120 লিখো না, ক্যালকুলেট করো। হ্যাঁ আচ্ছা, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে যদি একই প্রশ্ন করি, নৌকাটি কত দূরত্ব অতিক্রম করে, নৌকাটি কত দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এটা যদি কেউ জিজ্ঞেস করে এটা কি হবে। আচ্ছা দেখো, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমাদের নৌকাটা কোন দিকে যাত্রা করে, খেয়াল করো নৌকাটা কোন দিকে যাত্রা করে। নৌকাটা যাত্রা করে এই দিক বরাবর ইউ ভি, আর পৌঁছায় কোন দিকে, আর লব্ধি কোন দিকে, এখানে লব্ধি কোন দিকে পাওয়া যায়, লব্ধি পাওয়া যায় একদম খাড়া বরাবর। ঠিক আছে, এই দিক পাওয়া যায় লব্ধি। তার মানে এইটার অ্যান্সার হচ্ছে আমাদের নদীর প্রস্থের সমান, অর্থাৎ ডি। ঠিক আছে, এটা কি হবে, এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থের সমান, অর্থাৎ আমাদের কি হবে ডি। সো এই যে যা যা দেখালাম আমি আপাতত, মোটামুটি দেখা যায় এই টাইপ থেকেই প্রচুর কোশ্চিন আসে। ঠিক আছে, এই টাইপ থেকে প্রচুর কোশ্চিন আসে, বিশেষ করে এই যে যেটা দেখালাম অনুভূমিক দূরত্ব। কি হয় জানো, মনে করো একজন সাঁতারু এদিক দিয়ে যাত্রা শুরু করছে, এই পাশ থেকে ধরো একটা বাস ধরো সামনের দিকে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে সাঁতারু বাসটাকে ধরতে পারবে কিনা। কেমনে বের করবা, বের করার নিয়ম হচ্ছে প্রথমে সাঁতারুটাকে ওই পারে যেতে, মনে করো আমি তোমারে বলি সিম্পল কথা, দেখো মনে করো একজন সাঁতারু সেই দিক বরাবর যাত্রা শুরু করছে, আলফা পরীক্ষায় দেওয়া আছে, এখানে একটা বাস আছে, বাস সামনের দিকে যাচ্ছে। তো আমাকে বলছে যে সাঁতারু বাস ধরতে পারবে কিনা, এরকম প্রশ্ন। তো প্রথমে কি করবা, এই সাঁতারুটার ওই প্রান্তে যাইতে কত সময় লাগে সেটা বের করবা। ঠিক আছে, বের করার পরে ওই সময় পর এই সাঁতারুর এক্স অক্ষ বরাবর দূরত্বটা বের করবা। ঠিক আছে, দূরত্ব বের করলে কি হবে, তুমি এইখান থেকে মনে করো এতটুকু গেছে, তাহলে এই ডিস্টেন্সটা জেনে যাবা। এখন সাঁতারুটার রাস্তা পার হতে যে সময় লাগে ওই সময় পর বাসের দূরত্ব বের করবা। তো বাসের দূরত্ব যদি তোমার এই দূরত্বের সমান হয় অথবা ছোট হয়, তাহলে কি হবে, তুমি বাসটা ধরতে পারবা। যদি বাসের দূরত্ব বেশি হয়ে যায় তাহলে তো বাস তোমাকে ছেড়ে চলে গেল। এইভাবে বের করে ফেলতে হবে। ঠিক আছে, এগুলো তো 9, 10-এর কথাবার্তা, এগুলো এখানে বলার কিছু নাই। সো আশা করি বুঝছো, এই হলো নদী নৌকার বিষয়। এরপরে আমরা ভেক্টরের দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। এটা থেকেও মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন ভালোই আসে। ঠিক আছে, আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ এটা আরেকটা টপিক, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। ঠিক আছে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন ভালোই আসে। মনে করো আমি তোমাকে বললাম যে একটা গাড়ি, এ গাড়ি এদিক বরাবর গেছে, লেট সাপোজ ভি এ সমান সমান ধরো 10 কিলোমিটার পার আওয়ারে। আরেকটা গাড়ি ধরো এদিক বরাবর গেছে বা এদিক বরাবর গেছে, মনে করো এদিক বরাবর গেছে, সেটা হচ্ছে ধরো ভিবি সমান সমান 12 কিলোমিটার পার আওয়ার, মধ্যবর্তী কোণ লেট সাপোজ 30 ডিগ্রি। তো তোমাকে প্রশ্ন করলাম যে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ কত, অথবা শুধু বেগ কত, অথবা এ গাড়ির যাত্রী বি গাড়ির যাত্রীকে কিভাবে দেখবে, এরকমও প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে এটা কেমনে করতে হয়, তো এটা করার নিয়ম হচ্ছে
এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, কার বেগ চাইছে? বি গাড়ির। সো প্রথমে কি লিখবা? ভি লিখে যার বেগ সেটা আগে লিখবা, বি গাড়ির, এই জন্য বি আগে লিখলাম। কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে, এই জন্য এ লিখলাম পরে। সেটাকে ভেক্টরে লিখলে হয় ভিবি মাইনাস ভিএ। দেখো ভি এর আগে একটা মাইনাস আসছে না, এই কারণে আমরা কি করব? এটাকে পিছনের দিকে বর্ধিত করব, অর্থাৎ এটা কি মাইনাস ভিএ। এখন আমাদের এটা বেসিক্যালি কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ভিবি ভেক্টর আর মাইনাস ভিএ ভেক্টরের লব্ধি। অর্থাৎ আমি এখান থেকে যে লব্ধিটা পাবো সেটা কোন দিকে পাবো? এদিক বরাবর পাবো। তাহলে আসলে যেটা হবে যে এ গাড়িটা বি গাড়িকে এই দিকে যেতে দেখবে, ঠিক আছে? এখন তুমি কি করবা? এই দুটা ক্যালকুলেশন করে লব্ধি বের করবা, তারপরে ধরো এখানকার থিটা বের করবা, ঠিক আছে? এখানকার থিটা বের করবা, সব কিছু এখন তুমি বের করে ফেলতে পারবা জাস্ট আমাদের সামান্তরিকের বিয়োগের নীতি অনুযায়ী, ঠিক আছে? এগুলো তো তোমাদের পড়ার কথা, খুবই সহজ জিনিসপত্র। ওকে, এরপরে আর কি কি আছে? এরপরে হচ্ছে বৃষ্টি ছাতা, ঠিক আছে? বৃষ্টি ছাতা, বৃষ্টি ছাতা তোমাদের বোর্ড পরীক্ষায় অনেক কঠিন কোনো প্রশ্ন আসে না, সো আমরা খুব সহজটা দেখাবো। বৃষ্টি ছাতা, ওকে? যারা বুয়েটে টার্গেট করবা তারা আরো কঠিন কঠিন জিনিসপত্র দেখবা। আমি এখানে খুব সহজ সহজ কিছু এক্সাম্পল নিচ্ছি, কারণ তোমার পরীক্ষাতেও সহজ এক্সাম্পলই আসে। মনে করো একটা মানুষের বেগ হচ্ছে এইদিকে, বা একটা মানুষ এইদিকে যাচ্ছে, কত বেগে? লেটস সাপোজ ভিএম সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। আর এই সময় বৃষ্টি শুরু হইলো, খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তেছে, ভিআর সমান সমান লেটস সাপোজ 4 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন কি? মানুষ কত বেগে ছাতা বা কত কোণে ছাতা ধরবে, সেটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তো মানুষ কত কোণে ছাতা ধরবে, তার মানে কি আমরা ছাতা ধরতে পারি কেমনে? বৃষ্টিটাকে মাপার মাধ্যমে, যে বৃষ্টিটা কেমনে পড়তেছে, তার মানে আমরা মাপতেছি বৃষ্টিকে, তাই না? তা বৃষ্টিকে মাপতেছি কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তাহলে আমি যদি আপেক্ষিক বেগের মতো করে লিখি, তাহলে কাকে মাপবো? বৃষ্টিকে মাপবো। কে মাপবে? মানুষ মাপবে। সো এটাকে আমরা কি লিখতে পারি? ভিআর মাইনাস ভিএম। এই যে দেখো ভিএম এর আগে মাইনাস আছে না, এই কারণে আমরা কি করব? এই ভিএমটাকে নেগেটিভে নিয়ে যাব, ভিএমটাকে নেগেটিভে নিয়ে গেলাম, ঠিক আছে? নেগেটিভে নিয়ে গেলাম। এরপরে কি করব? এই ভিআর আর হচ্ছে মাইনাস ভিএম, ভিআর আর মাইনাস ভিএম এদের একটা লব্ধি নিব, এটা হচ্ছে এদের লব্ধি, ঠিক আছে? তো এটাকে আমরা পিছনে বর্ধিত করব। পিছনে বর্ধিত করে তোমার কাজ হচ্ছে থিটা বের করা, ঠিক আছে? তো থিটা কেমনে বের করবা? তুমি আরেকটা কাজ করবা, কি করবা? তুমি এইটাকেও একটু বর্ধিত করে দিবা। করে দিলে এই যে দেখো এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না? মনে করো সেই অ্যাঙ্গেলটা থিটা। তোমার কাজ হচ্ছে এখন এই অ্যাঙ্গেল থিটার ভ্যালুটা বের করা। কেমনে বের করবা? তোমার সামান্তরিক সূত্র ইউজ করে। তুমি ধরো দেখো তুমি যেহেতু এই জিনিসটা আর এই জিনিসটা লব্ধি বের করছো, তাহলে তুমি সামান্তরিক সূত্র ইউজ করে এইটার থিটা কিন্তু তুমি ইজিলি বের করতে পারবা। এটা কি হবে বলো তো? ট্যান থিটা সমান সমান, যার সাথে থিটা সে থাকবে সিঙ্গেল, ট্যান থিটা সমান সমান কি হবে? ভিএম ডিভাইডেড বাই ভিআর। তাহলে এই থিটা আর এই থিটা তো সেম, তাই না? বিপ্রতীপ কোণ। এটা যখন পাবা তাহলে এই থিটার মান যে যা হবে অত ডিগ্রি কোণে উলম্বভাবে ছাতা ধরতে হবে। অর্থাৎ এই যে এটা হলো তোমার ছাতা, অর্থাৎ এই থিটার ভ্যালু যেটা হবে, তাহলে এত ডিগ্রি কোণে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ব্যাস শেষ, কাজ শেষ। সো তোমার জাস্ট এই ছোটখাটো কিছু জিনিস দেখলেই হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আসো, বৃষ্টি ছাতা গেল, এবার আসো ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল রিলেটেড। আমি এত দূরে তো তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি যে তোমরা ডট গুণন ক্রস গুণন করতে পারো, ক্যালকুলেশন করতে পারো, এইটুকু তো আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি, তাই না? আচ্ছা, দুইটা বেশি তোমাদের আসে, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। যদি ত্রিভুজে দুইটা সন্নিহিত বাহু এ আর বি হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, ঠিক আছে? যদি ত্রিভুজের সন্নিহিত বাহুগুলা এ আর বি হয়। আর যদি তুমি সামান্তরিক নাও, সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু এ আর বি হয়, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে হাফটা থাকবে না, এ ক্রস বি। আচ্ছা, এখানে এ বি কি? এগুলো হচ্ছে সন্নিহিত বাহু। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফলের আরেকটা সূত্র আছে। আরেকটা সূত্র কি? তোমার কাছে যদি কর্ণ দেওয়া থাকে, সেটা হচ্ছে হাফ ইন্টু d1 ক্রস d2, ঠিক আছে? সামান্তরিকের সন্নিহিত বাহু না দিয়ে তোমার কাছে যদি কর্ণ দিয়ে দেয়, তাহলে হচ্ছে এইটা, এটা কি? এগুলো হচ্ছে আমাদের কাছে কর্ণ দেওয়া আছে।
এখন আমি তোমাদের কাছে এটুকু তো আশা করতে পারি যে তোমরা এই যে ক্রস প্রোডাক্টের ভ্যালুগুলো বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে উপাংশ। উপাংশ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা আমাদের 3 নম্বর ছিল। এবার আসলে 4 নম্বর টপিক, উপাংশ অথবা লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ কিছুই না, উপাংশের মানটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। যখন লম্ব বিক্ষেপ বলবে তখন আমরা একক ভেক্টরটা বসাবো না, ব্যাস শেষ, আর কোনো কাজ নেই, ঠিক আছে? সেটা কি? তোমাকে কেউ যদি বলে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করো, লম্ব অভিক্ষেপ কত? এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কত? কার লম্ব বিক্ষেপ? বি এর লম্ব বিক্ষেপ। যার লম্ব বিক্ষেপ তার মান ইন্টু কস থিটা। কিন্তু এটা বেশি ইউজ হয় না, ঠিক আছে? তাহলে কোনটা ইউজ করব? তুমি শুরুতে দুইটাকে ডট করো, এ ডট বি। এরপরে যার লম্ব বিক্ষেপ তাকে নিব না, যার লম্ব বিক্ষেপ তাকে নিব না। তাহলে কি এখানে কার লম্ব বিক্ষেপ? এটা এখানে হচ্ছে বি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা কি এখানে বি কে নিব? অ্যান্সার হচ্ছে না, এটা বি এর লম্ব বিক্ষেপ। সো বি কে নিব না, কাকে নিব? এ কে নিব। তাহলে নিচে হবে এ এর মান, ঠিক আছে? এ এর মান। ওকে, এই সেম প্রশ্নে যদি আমার কাছে লম্ব বিক্ষেপ না বলে উপাংশ, তাহলে কি করব? ধরো এই প্রশ্নটাই জাস্ট লম্ব বিক্ষেপ বলে নাই, না বলে বললো উপাংশ, ঠিক আছে? যদি বলে উপাংশ বের করো, উপাংশ যদি চাই তাহলে প্রথমে এখানে যা করছো তাই থাকবে। কেয়ারফুল, আমরা নিচে কিন্তু যার উপর তার মানটা নিচ্ছি, যার লম্ব বিক্ষেপ সেটা নিচ্ছি না। এটা নেওয়ার পরে যার উপর কার উপর? এর উপর। যার উপর তার একক ভেক্টর এখানে বসাবো, এ ক্যাপ, ঠিক আছে? তো তুমি চাইলে এ ক্যাপকে কি লিখতে পারো? তুমি চাইলে আপনি লিখতে পারো এ ডট বি ডিভাইডেড বাই এর মানটাকে আমি জাস্ট নর্মাল এ ভাবে লিখলাম, ঠিক আছে? ইন্টু এটাকে কি লেখা যায়? এ ভেক্টর ডিভাইডেড বাই এ। সো তুমি এমনিও জিনিসটাকে লিখতে পারো। আশা করি বুঝতে পারছো উপাংশ অথবা তোমার লম্ব বিক্ষেপের ব্যাপারটা। এরপরে আসো ডট গুণন এবং ক্রস গুণন। এইখান থেকে কি আসে? ডট গুণন এবং ক্রস গুণন। এবার আমাদের টপিকটা হচ্ছে ডট গুণন এবং ক্রস গুণন। এখান থেকে কি প্রশ্ন আসে? প্রথম কথা হচ্ছে তোমাকে দুইটা ভেক্টর দিয়ে ডট গুণন বের করতে দিবে, ক্রস গুণন বের করতে দিবে। আমি জানি এগুলো তোমরা সবাই পারো, সো এখানে আমি তোমাদের টাইম নষ্ট করতে চাচ্ছি না। এরপরে তোমাকে যেটা জিজ্ঞেস করবে লম্ব হওয়ার শর্ত। আমি এখানে না কিছু এক্সাম্পল দিই, নাহলে তোমরা এটা বুঝতে ভালো করে বুঝতে পারবে না। লেটস সাপোজ এ সমান হচ্ছে ধরো আলফা আই বিটা জে গামা কে, ঠিক আছে? আবার ধরো বি সমান হচ্ছে লেটস সাপোজ পি আই কিউ জে আর কে, ঠিক আছে? আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। এই দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত, ঠিক আছে? তো দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই দুইটার ডট প্রোডাক্ট হচ্ছে 0। এটা তোমরা সবাই জানো, ওকে? এবার আসো সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল হওয়ার শর্ত দুইটা আছে। একটা হচ্ছে এই দুইটার ক্রস প্রোডাক্ট, সেটা আমাদের নাল ভেক্টর, এটা হইতে পারে। অথবা আরেকটা উপায় আছে। আরেকটা উপায় কি বলতো? আরেকটা উপায় হচ্ছে এই আই এর সহগগুলোর অনুপাত, জে এর সহগগুলোর অনুপাত, কে এর সহগগুলোর অনুপাত, এগুলো সব সমান। অর্থাৎ আলফা বাই পি সমান হচ্ছে বিটা বাই কিউ সমান গামা বাই আর। যদি এটা হয় তাহলে সেটা সমান্তরাল হবে আর কি, ঠিক আছে? গেল। এরপর আর কি আছে? এরপর আসে হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত। সেই ক্ষেত্রে তোমার আরেকটা ভেক্টর লাগবে, লেটস সাপোজ সি ভেক্টর। এটা খুবই গুরুত্বপূর্ণ, সমতলীয় হওয়ার শর্ত। বা তিনটা ভেক্টর সমতলীয় প্রমাণ করো। বা এমনও বলে যে ধরো এখানে তোমার কোন একটা ভ্যালু জানো না, কে এর মান কত হলে এ বি সি তিনটা ভেক্টর সমতলীয় হবে। এরকম অনেক টাইপের প্রশ্ন করে। তো মনে করো সি ভেক্টর আরেকটা দিলাম হচ্ছে এ আই, এ না দিই, মনে করো আমি দিলাম হচ্ছে এক্স আই ওয়াই জে জেড কে। তো তিনটা ভেক্টর সমতলীয় হওয়া শর্ত। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে সমতলীয় হওয়ার শর্ত। শর্তটা হচ্ছে
তুমি যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করবা, যে কোনো দুইটা। আমি বি সি কে ক্রস করছি, তুমি এ সি কে ক্রস করতে পারো, তুমি বি সি কে ক্রস করতে পারো, তুমি সি এ কে ক্রস করতে পারো, যা মন চাই করো। যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করে আরেকটা ভেক্টর দিয়ে ডট করবা। ডট করলে যদি এটার ভ্যালু 0 আসে তাহলে হচ্ছে তারা সমতলীয় হবে। ঠিক আছে, তো এগুলো তো আশা করি জানো, ক্যালকুলেশন কেমনে করতে হয় সবই জানো। ঠিক আছে, এরপরে আসো একক ভেক্টর। একক ভেক্টর থেকে কি কি প্রশ্ন আসে আসো আমরা দেখি। এবার আসো একক ভেক্টর, আমরা দেখি যে একক ভেক্টর থেকে কি কি প্রশ্ন আসে। এবার আসো 6 নম্বর মডিউল, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর থেকে কি কি প্রশ্ন আসে ধরে নাও তোমার কাছে বললো যে ফার্স্ট প্রশ্ন বা ফার্স্ট টাইপটা হচ্ছে তোমার কাছে শুধুমাত্র একটা ভেক্টর দেওয়া আছে, একটি ভেক্টর এ, এটা আমার কাছে শুধুমাত্র দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। দিয়ে বললো এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করো। দিয়ে বললো এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তখন কি হবে জানো, জাস্ট আমরা কি করবো, একটা প্লাস মাইনাস দিয়ে এটার একক ভেক্টর বের করে ফেলবো, শেষ। ঠিক আছে, প্লাস বলতে বোঝাচ্ছে সদৃশ সমান্তরাল একক ভেক্টর, মাইনাস বলতে বোঝাচ্ছে বিসদৃশ সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা, তারপরে তোমাকে যদি বলে যে একটা না, ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে, এ দেওয়া আছে আর বি দেওয়া আছে, এবার সেম প্রশ্ন যে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে সমান্তরাল একক ভেক্টর দেখো, তাহলে সেটা কি হবে বলতো, সেটা হবে প্লাস মাইনাস এই দুইটা ভেক্টরের যোগফল ডিভাইডেড বাই দুইটা ভেক্টরের যে মান, যোগফলের যে মান। ঠিক আছে, এরপরে আরেকটা কি প্রশ্ন হইতে পারে তোমার হচ্ছে লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এরপরে কি প্রশ্ন হইতে পারে, লম্ব একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, লম্ব একক ভেক্টর, ধরো তোমার কাছে আবার ওই এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, বলছে এদের লম্ব একক ভেক্টর নির্ণয় করো। সেটা কি হবে, সেটা হবে প্লাস মাইনাস এ ক্রস বি আর হচ্ছে আমাদের এ ক্রস বি এর মান। আশা করি তোমরা এগুলো যোগ বিয়োগ গুণ ক্রস ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, এবার দেখবো হচ্ছে আরেকটা মডিউল, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ সংক্রান্ত মডিউল। ঠিক আছে, তোমার কাছে মধ্যবর্তী কোণ সম্পর্কিত কি কি প্রশ্ন হইতে পারে সেটা আমরা দেখব। এবার আসো আমরা দেখব হচ্ছে মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ, ঠিক আছে, এবার আমরা দেখব মধ্যবর্তী কোণ সংক্রান্ত প্রশ্ন। তো প্রথম প্রশ্ন মধ্যবর্তী কোণ সংক্রান্ত প্রথম প্রশ্ন হচ্ছে, মনে করো তোমার কাছে কোন একটা ভেক্টর দেওয়া আছে এ, দিয়ে বললো এক্স অক্ষের সাথে, আমি নাম দিই, ধরো এ ভেক্টরের তোমার কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, লেটস সাপোজ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি বললাম এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। ঠিক আছে, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে সেটা কি হবে, সেইটা হবে প্রথমে লিখবা কজ ইনভার্স। কার কোন অক্ষের সাথে চাইছে বলো তো, এক্স অক্ষের সাথে, আর এক্স অক্ষের একক ভেক্টরকে আই, তার মানে এক্স মানেই আই, এরকম চিন্তা করা যায়। তাহলে যে অক্ষের সাথে কোণ চাবে তার সহগ, আয়ের সহগ কত, এক্স, যেহেতু এক্স অক্ষের সাথে কোণ, এক্স মানেই আই, আয়ের সহগ কত, এক্স, তাহলে এটা হবে এক্স ডিভাইডেড বাই রুট ওভার এই তিনটার বর্গের যোগফল, এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। যদি বলতো ওয়াই অক্ষের সাথে কোণ কত, তাহলে কি বসাতাম, এ ওয়াই, জেড অক্ষের সাথে বললে এ জেড। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন কি, আরেকটা প্রশ্ন হচ্ছে ধরো দুইটা ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ, এই রিলেটেড প্রশ্ন। তাহলে এটা কিভাবে করে, কিছুই না ভাই, তুমি জাস্ট দুটাকে ডট করে দাও, কি আসে, এ বি কস থিটা, ক্যালকুলেট করে থিটাটা বের করে ফেলো, শেষ। ঠিক আছে, এই দুইটা টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। ওকে, এরপরে আর কি কি আছে, এরপরে আছে হচ্ছে তোমার উপাংশ ব্যবহার করে লব্ধি নির্ণয়। ঠিক আছে, উপাংশ ব্যবহার করে লব্ধি নির্ণয়। আসো আমরা একটা কোশ্চেন দেখি, এটা ঢাকা বোর্ডের কোশ্চেন। ঠিক আছে, একটা কোশ্চেন সরাসরি করে দিই, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। দেখো,
এটা খুবই সহজ সুন্দর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এদিক বরাবর 22 নিউটন বল কাজ করতেছে আর এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে 33 নিউটন। এটা হলো আমাদের 30 ডিগ্রি আর এদিক বরাবর কাজ করতেছে 11 নিউটন। এটা একটা প্রশ্ন দিয়ে বলছে, দুইটা প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল লব্ধির মান কত, অর্থাৎ সবগুলা ভেক্টরকে এক্স অক্ষে উপাংশ নিয়ে এসে তার যোগফল করলে আমার এক্স অক্ষ বরাবর লব্ধি পেয়ে যাব। আরেকটা প্রশ্ন হচ্ছে পুরা সিস্টেমের লব্ধি কত। তাই এইরকম প্রশ্ন যখন বের করতে হবে তুমি প্রথমে কি করবা, সবগুলাকে এক্স অক্ষ বরাবর উপাংশ নিবা, সবগুলাকে এক্স অক্ষ বরাবর উপাংশ নিবা। তো সবগুলাকে যদি এক্স অক্ষ বরাবর উপাংশ নাও তাহলে কি বেরোবে, আর cos থিটা বেরোবে। আর cos থিটা সমান সমান, দেখো প্রথমত 11 তো এক্স অক্ষেই আছে, তাহলে কি হবে, জাস্ট নর্মাল 11 যোগ এরপরে কত 22, তাহলে কি লিখবো 22 cos, এই 22টাকে ধরে এক্স অক্ষে আনলে মধ্যবর্তী কোণ কত 60 + 90 অর্থাৎ 150। সো 22 150 যোগ এরপরে আসো 33, এইটাকে তুমি যদি এক্স অক্ষে নিয়ে আসো তাহলে আমি এইদিকে ঘুরাই নিয়ে আসি, দেখো এটা 30 আর এটা 90, কত আসে 90 + 30 অর্থাৎ 120। সো এটা কত আসে 120, 33 cos 120। cos ইউজ করার সুবিধা কি, cos ইউজ করার সুবিধা হচ্ছে তুমি সেটাকে ক্লক ঘোরাচ্ছ না অ্যান্টি ক্লক ঘোরাচ্ছ, চিহ্ন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি যা মন চাই করো। তুমি জাস্ট এক্স অক্ষে আনতে চাও, তুমি সেটা ক্লকওয়াইজলি নিয়ে আসলা না অ্যান্টি ক্লকে নিয়ে আসলা, আমার কোনো ম্যাটার করে না যখন তুমি cos ইউজ করতেছো। আর এই কারণেই আমি যখন ওয়াই অক্ষে উপাংশ নিব তখনও দেখবো আমি সাইন ইউজ করবো না, আমি cos ইউজ করব। cos ইউজ করলে যে সুবিধাটা সেটা হচ্ছে তুমি কোন দিক বরাবর সেটা অ্যান্টি ক্লকে তুমি নিয়ে যাচ্ছ না ক্লকে নিয়ে যাচ্ছ, এটা ম্যাটার করে না, ঠিক আছে। সো এটা গেল। এবার আমরা ওয়াই অক্ষ বরাবর নিব, সেটা কত আর সাইন থিটা, অর্থাৎ সবগুলাকে এবার ওয়াই অক্ষে নিয়ে আসবো। তো সবগুলাকে যদি ওয়াই অক্ষে আনতে চাই তো প্রথমত 11, এইটা যদি ওয়াই অক্ষে আনো cos 90 অর্থাৎ 0, সো 11-র জন্য কোনো কিছু আসবে না, তো সো একটা 0 আসতেছে যোগ। এবার আসো 22টাকে তুমি ওয়াই অক্ষে নিয়ে আসো, কি আসবে 22 cos 60, ঠিক আছে 22 cos 60। এরপরে এই যে 33 আছে না, এই 33টাকে তুমি যদি এক্স অক্ষে নিয়ে আসো তাহলে দেখো এই টোটালটা হলো 180, টোটালটা হলো 180, সেখান থেকে 30 বাদ যাবে অর্থাৎ কত 150। সো 33 cos 150 cos 150, সো হয়ে গেল কাজ। এখন তুমি কি হইলো বলো তো, 180 থেকে 30 বাদ গেল 150, তাহলে আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর পেয়ে গেছি। তাহলে আমাদের লব্ধি কি হবে, আমাদের লব্ধি হবে এই দুটার যোগফল অর্থাৎ √r cos থিটা এটার হোল স্কয়ার প্লাস r sin থিটা এটার হোল স্কয়ার, মানে এই যে ভ্যালুগুলো পাবা সেগুলোকে বর্গ করে যোগ করে রুট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লব্ধি পেয়ে যাব। আশা করি এই টাইপের ক্যালকুলেশন তোমরা পারো, আমি খুব তাড়াতাড়ি করাচ্ছি কারণ টাইম কম, ঠিক আছে, আমাদের প্রত্যেকটা অধ্যায় টাচ করতে হবে। ওকে, এরপরে আসো, এরপরে কি আছে, এরপরে তিনটা জিনিস, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা ডাইভারজেন্স, একটা হচ্ছে কার্ল। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে কি করতে হয়, আমাদের ন্যাবলা অপারেটর দিয়ে কোনো একটা স্কেলার রাশি স্কেলার গুণ করতে হয়, ঠিক আছে। এরপরে কি আছে ডাইভারজেন্স, এখানে কি করতে হয়, আমাদের ন্যাবলা দিয়ে একটা স্কেলার রাশিকে ডট প্রোডাক্ট করতে হয়, এবং এইখানে যদি ডট প্রোডাক্টের ভ্যালুটা 0 হয়, যদি আমার ডট প্রোডাক্টের ভ্যালুটা 0 হয় তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সলিনয়েডাল অথবা চোঙাকৃতি, ঠিক আছে না। ওকে, এরপরে আসো, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে কার্লে কি করা হয়, আমাদের ন্যাবলা দিয়ে কোনো আরেকটা ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করা হয়। এটার দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যদি তোমার ক্রস প্রোডাক্ট করে ভ্যালুটা নাল আসে এটাকে বলা হয় অঘূর্ণনশীল কিংবা সংরক্ষণশীল, এটাকে বলা হয় অঘূর্ণনশীল কিংবা সংরক্ষণশীল। আর যদি
এটা জিরো না হয় বা নাল না হয়, জিরো তো হবে না, নাল, নাল যদি না হয় তাহলে কি হবে, এটা হবে আমাদের ঘূর্ণনশীল। আশা করি বুঝতে পারছো। এই হলো ভেক্টর। তো আমি যে কয়েকটা টপিক দেখালাম এগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী অধ্যায়ে থাকবো আমরা নিউটনের বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি একদম পরের দিকে দেখব। এবার আমরা দেখব হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ, ঠিক আছে। এবার আমরা কোনটা দেখব, মহাকর্ষ এবং অভিকর্ষ, এই টপিকটা আমরা দেখব কি কি আছে এখানে। তো এখানে প্রথমে আছে হচ্ছে কেপলারের সূত্র। প্রথমে কি আছে বলতো, প্রথমে আছে হচ্ছে কেপলারের সূত্র। নাম্বার 1 কেপলারের সূত্র। কেপলারের সূত্র সবগুলো সিকিউতে লাগে না, কোনটা লাগে জানো, লাগে হচ্ছে পর্যায়কাল এবং হচ্ছে ওই যে দূরত্বের, মানে সূর্য থেকে দূরত্ব এবং পর্যায়কালের যে সম্পর্কটা, সেটা কি টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এটা এমসিকিউ তো লাগে, সো এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা হলো প্রথম কথা। এরপরে কি আসে, এরপরে আসে হচ্ছে জি এর তারতম্য। জি এর তারতম্য, ঠিক আছে, তারতম্য। এটা কি কি হইতে পারে, প্রথম একটা হচ্ছে তুমি যখন পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহতে যাবা তখন একটা জি এর তারতম্য আসে। আর যদি পৃথিবীর ক্ষেত্রে বলো, পৃথিবীর ক্ষেত্রে 3 রকমের জি এর তারতম্য হয়। একটা হচ্ছে উচ্চতার কারণে, একটা হচ্ছে উচ্চতার কারণে। তো উচ্চতার কারণে জি এর তারতম্যটা কিরকম হয়, জি এইচ সমান জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা কিন্তু আরেকটা সূত্র আছে, সেটা কি জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। কোনটা কখন ইউজ করব, যখন আমার এইচ এর মানটা আর এর মানের থেকে অনেক কম হবে তখন আমরা এই কন্ডিশনটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে গভীরতায়, কোন খনির গভীরতায় জি এর ভ্যালু, তো সেখানে আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, ঠিক আছে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে পরেরটা, সেটা কোনটা, সেটা হচ্ছে জি আলফা, অর্থাৎ তোমার পৃথিবীর আহ্নিক গতির কারণে, হ্যাঁ, অক্ষাংশ কোণের উপর ডিপেন্ড করে জি এর তারতম্য হয়। তো সেটাকে কিভাবে লেখা হয়, জি অফ আলফা। জি অফ আলফা এটা সমান কি, এটা সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর, জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার আলফা। আলফাটা কি, হোয়াট ইজ আলফা, আলফা হচ্ছে অক্ষাংশ কোণ, ঠিক আছে, অক্ষাংশ কোণ, অক্ষাংশ কোণ। তুমি যদি বিষুব অঞ্চলে নাও তাহলে অক্ষাংশ কোণের মান 0, ঠিক আছে। তুমি যদি বিষুব অঞ্চলে নাও, বিষুব অঞ্চল নাও তাহলে অক্ষাংশ কোণের মান 0। আর তুমি যদি মেরু অঞ্চল নাও তাহলে এটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আশা করি এটা পারো। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে মনে করো আমি তোমাকে বললাম 30 ডিগ্রি অক্ষাংশে কোন একটা বস্তুর পৃথিবীর ঘূর্ণনের কারণে বেগ কত, বা ধরো আমি বললাম 30 ডিগ্রি অক্ষাংশে পৃথিবীর বেগ কত, এরকম প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে মনে রাখবা বেগ সমান সমান, মনে করো কোনো একটা পার্টিকুলার অক্ষাংশ কোণে বেগ নির্ণয় করতে বলছে, এটা আসে কত, এটা আসে হচ্ছে ওমেগা আর কজ আলফা। এটা বোর্ডে আসছে, বুঝছো, এই কোশ্চেনটা আগে আসতো না কিন্তু এখন দেখি বোর্ডে আসছে। এবং এখান থেকে সুন্দর মতো আর একটা গ্রাফ তোমাদের মাথায় রাখতে হবে। সেই গ্রাফটা হচ্ছে এরকম, এদিক বরাবর হচ্ছে আমাদের দূরত্ব, এদিক বরাবর জি, হ্যাঁ, এটা ধরো ব্যাসার্ধের মান আর। যখন তুমি কেন্দ্র থেকে যাবা এটা লিনিয়ারলি বাড়বে, যখনই তুমি আর কে অতিক্রম করবা এটা এভাবে কমতে থাকবে, ঠিক আছে। এটা তোমরা একটু মাথায় রেখো। তো এই হলো জি এর তারতম্য। এখন এই যে যত রকমের তারতম্য দেখছো এগুলোর সাথে যদি আমি ভর গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, ওজনের তারতম্য। বুঝতে পারতেছো? সো পরীক্ষায় বিভিন্ন জায়গায় ওজন জিজ্ঞেস করে যে অমুক জায়গায় ওজন এবং অমুক জায়গায় ওজনের অনুপাত বের করো। সো কিছুই না, তুমি জি এর অনুপাতটা বা জি এর চেঞ্জটা বের করবা, করে ভর দিয়ে গুণ করবা, শেষ। ওকে, তো জি এর তারতম্য গেল। এরপরে কি কি টপিক আসে, এরপরে হচ্ছে আমাদের দুইটা টপিক, একটা হচ্ছে তিনটা টপিক, একটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব শক্তি, তিনটা টপিক আছে, ঠিক আছে। তাহলে আসো নাম্বার 3। তোমাকে যদি বলে মহাকর্ষীয় প্রাবল্য কত, মহাকর্ষীয় প্রাবল্যটা হবে জিএম বাই আর স্কয়ার, মহাকর্ষীয় বিভবটা কত, বিভবটা হচ্ছে মাইনাস জিএম বাই আর। বিভব শক্তি কত, সেটা হচ্ছে মাইনাস জিএমএম বাই আর, ঠিক আছে।
এরপরে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ধরো এটা পৃথিবী, ঠিক আছে, এটা ধরো পৃথিবী। আরে কি সব আঁকাই আমি, দেখো এটা ধরো পৃথিবী। পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতা একটা বস্তুকে নিয়ে যেতে, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতা একটা বস্তুকে নিয়ে যেতে কৃতকাজ কত? সো কৃতকাজের সূত্রটা হচ্ছে W সমান সমান GMM 1/r মাইনাস 1/r প্লাস h, ঠিক আছে, 1/r মাইনাস 1/r প্লাস h। ওকে, আশা করি এটা বুঝছো। সো এটা হচ্ছে আমাদের কৃতকাজের ভ্যালু। এরপরে কি কি টপিক আসে? এরপরে আসে হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ, ঠিক আছে, মুক্তিবেগ। মনে রাখবা 2gr, ঠিক আছে। এখন ধরো পৃথিবীর বাইরের কোনো একটা গ্রহ বা কোনো কিছুর মুক্তিবেগ চাইছে, তখন কি করবা? আগে জি এর মানটা বের করবা, তারপরে এই সূত্রই বসাবা, কারণ এই সূত্র মনে রাখা সহজ, ঠিক আছে, কারণ এই সূত্র মনে রাখা সহজ। আচ্ছা, আরেকটা কথা বলতে তো ভুলে গেছি, এই প্রাবল্য এবং বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা বলতে আমি ভুলে গেছি, দেখছো তো। আমাদের প্রাবল্য সমান সমান হচ্ছে মাইনাস, প্রাবল্য সমান সমান মাইনাস ডিভি বাই ডিআর। যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে প্রাবল্য হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভোল্টেজ বিভব, ঠিক আছে, গ্রেডিয়েন্ট অফ মহাকর্ষীয় বিভব। সেটা একটু মাথায় রেখো, এটা আমাদের মাঝে মাঝে লাগে, ঠিক আছে। আচ্ছা, এবার আসুন, মুক্তিবেগ একটা গেল। আরেকটা কথা হচ্ছে, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে আমি একটা বস্তুকে সামথিং একটা বেগে মারলাম, এটা পৃথিবীর বা কোন একটা গ্রহের আকর্ষণ ছেড়ে চলে যাবে কিনা? অ্যান্সারটা হচ্ছে যদি মুক্তিবেগের থেকে বেশি হয় তাহলে চলে যাবে, ঠিক আছে। এবার আসো কৃত্রিম উপগ্রহ, এটা তোমরা খুবই গুরুত্বপূর্ণ, কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে একটা ফেমাস সম্পর্ক আছে, ঠিক আছে, সেটা হচ্ছে উপগ্রহ টিকে থাকার শর্ত। একটা কৃত্রিম উপগ্রহ টিকে থাকবে কিনা তার একটা শর্ত লাগবে না? সো টিকে থাকার শর্ত, টিকে থাকার শর্ত। যদি কখনো দেখো যে কৃত্রিম উপগ্রহ টিকে থাকার শর্ত কি, টিকে থাকার শর্ত হচ্ছে এরকম একটা ইকুয়েশন, GMM ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার, যেখানে ছোট হাতের এমটা হচ্ছে উপগ্রহের ভর, সমান সমান mv স্কয়ার ডিভাইডেড বাই R প্লাস H, ঠিক আছে। এখানে যে প্রথম পার্টটা দেখতেছো না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। এই যে প্রথম পার্টটা দেখতেছো, এটা হচ্ছে উপগ্রহের উপর কার্যকর বল, ঠিক আছে, উপগ্রহের উপর কার্যকর আকর্ষণ বল। এটা থেকেও পরীক্ষা আলাদা করে প্রশ্ন আসে, ঠিক আছে, আকর্ষণ বল নির্ণয় করো। এটা কি? এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। ওকে, এরপর আর কি কি আছে? এখান থেকে তোমাকে জিজ্ঞেস করে পর্যায়কাল কত, ঠিক আছে। তো পর্যায়কাল টি সমান সমান 2 পাই, পর্যায়কাল সমান সমান 2 পাই রুট ওভার R প্লাস H হোল কিউব ডিভাইডেড বাই GM। এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। এরপরে আসে যে উপগ্রহে কত উচ্চতায় আছে, ঠিক আছে, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে সেটা বের করতে হবে। তো সেটা বের করার সূত্র কি? সেটা বের করার সূত্র হচ্ছে H সমান সমান কৃত্রিম উপগ্রহ কত উচ্চতায় আছে, H সমান সমান GMT স্কয়ার বাই 4R স্কয়ার, GMT স্কয়ার বাই 4R স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস R, হাফ না, হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস R, ঠিক আছে, এত উচ্চতায় উপগ্রহটা আছে। এরপরে আছে আরো দুইটা সূত্র, একটা হচ্ছে দুটাই হচ্ছে বেগের সূত্র, ঠিক আছে। তো বেগ মানে উপগ্রহের বেগ, সেটা কি? সেটা হচ্ছে রুট ওভার GM R প্লাস H। অনেক সময় তোমার কাছে এই আর এর মানটা দেয় না, এইচ এর মানটা দেয় না, বা অনেক কিছু না দেওয়া থাকতে পারে। তো সেখানে আরেকটা রিলেশন আছে, সেটা হচ্ছে ভি এবং টি এর রিলেশন। সেটা হচ্ছে ভি সমান সমান 2 পাই R প্লাস H ডিভাইডেড বাই টি। সো ঘুরে ফিরে এই সূত্রগুলা থেকেই প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ, ঠিক আছে। এখান থেকে আরেকটা ব্যাপার আসে, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ পরীক্ষায় প্রশ্ন আসে যে উক্ত গ্রহটি ভূস্থির উপগ্রহ হবে কিনা। তো মনে রাখবা, ভূস্থির উপগ্রহ হওয়ার কন্ডিশন হচ্ছে পর্যায়কাল হতে হবে 1 দিন, পর্যায়কাল হতে হবে 1 দিন, অর্থাৎ 24 ঘন্টা।
যদি একটা গ্রহের পর্যায়কাল 24 ঘন্টা হয় তাহলে সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। তো পরীক্ষায় একটা উপগ্রহের বিভিন্ন তথ্য দিয়ে বলে যে এই উপগ্রহ ভূস্থির হবে কিনা, তো কি করবা, টি এর মান 24 ঘন্টা হয় কিনা চেক করবা। ঠিক আছে, অনেক সময় বলে যে একটা গ্রহকে ভূস্থির উপগ্রহ বানানো যায় কিনা, তখন কি করবা, টি এর মান 24 ঘন্টা সূত্রের মধ্যে বসাবা, বসায় এইচ এর মানটা বের করবা। ঠিক আছে, আবার অনেক সময় মুক্তিবেগের সাথে তুলনা করা হয়। আরেকটা কথা মনে রাখবা, ভূস্থির উপগ্রহ না হলে তুমি কোনো খেলা সম্প্রচার করতে পারবা না। আমরা ক্রিকেট খেলা দেখি না, ফুটবল খেলা দেখি, তো ক্রিকেট খেলা, ফুটবল খেলা এগুলা সম্প্রচার করার মূল কন্ডিশন হচ্ছে ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ না হলে তুমি লাইভ খেলা সম্প্রচার করতে পারবা না। ঠিক আছে, সো এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা এরপরে দেখি। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। তাহলে মহাকর্ষ অভিকর্ষ এইটুকুই, এই টপিকগুলোই ঘুরে ফিরে আসে। দেখো টপিক কিন্তু বেশি না, কয়টা টপিক, একটা দুইটা, তার মধ্যে কেপলার থেকে খুব বেশি একটা আসে না, একটা দুইটা, ঠিক আছে, তিনটা চারটা, দেখো চারটা টপিকেই কাহিনী শেষ। হ্যাঁ, সূত্রগুলো একটু বিদঘুটে দেখতে, কিন্তু একবার মুখস্থ করতে পারলে কাজ শেষ। ঠিক আছে, একবার যদি কষ্ট করে মুখস্থ করতে পারো তাহলে কিন্তু কাজ শেষ। এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। আসো দেখি, এবার আমরা দেখব পদার্থের গাঠনিক ধর্ম। ওইখান থেকে কি কি পড়লে আমাদের জন্য ভালো হবে। আসো, পদার্থের গাঠনিক ধর্ম। আসলে এখান থেকে কি কি পড়লে আমাদের জন্য ভালো হবে। তো প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, কারণ বিকৃতির মধ্যে দৈর্ঘ্য বিকৃতিটাই সবচেয়ে বেশি আসে। দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি কি বলতো, যতটুকু দৈর্ঘ্য বাড়ছে ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। ঠিক আছে, এরপর আসো পীড়ন। পীড়ন, পীড়নটা কি, পীড়নটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। এরপর আসে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক ই সমান সমান, এটা হচ্ছে পীড়ন আর বিকৃতির অনুপাত, বুঝছো? এটা সমান সমান কি বলতো, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ওকে, এরপরে কি আসে বলতো, এরপরে সরাসরি আমরা চলে যাব ইয়ং এর গুণাঙ্কে। ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক, এখান থেকে প্রচুর ম্যাথ আসে। ইয়ং এর গুণাঙ্ক তোমাকে সরাসরি বলে ইয়ং এর গুণাঙ্ক কত। ঠিক আছে, আরেকটা টাইপের ম্যাথ আসে, সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দেয়, দিয়ে বলে যে এখানকার কার্যকর বল কত, সেটাও বের করে দেখাবো। তাকে ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা দেখো, ওয়াই সমান সমান এফ বড় হাতের এল, এ ছোট হাতের এল। অনেক সময় এখান থেকে ফোর্স অর্থাৎ এফ এর ভ্যালুটা চাই, তো এফ এর ভ্যালুটা কিভাবে বের করবো, ওয়াই এ এল ডিভাইডেড বাই বড় হাতের এল। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এরপরে আসে কৃতকাজ, যে একটা বস্তুকে ধরো আমি 2 সেন্টিমিটার প্রসারিত করতে কি পরিমাণ কৃতকাজ করতে হয়, এই ছোট হাতের এলটা হচ্ছে কতটুকু প্রসারিত করতেছো। ঠিক আছে, তো কৃতকাজ, কৃতকাজ ডাব্লু, এটা সমান সমান হচ্ছে হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই এল, ওয়াই এ এল স্কোয়ার বাই এল, ওয়াই এ এল স্কোয়ার বাই এল। ঠিক আছে, অথবা হাফ ইন্টু এফ এল, হাফ ইন্টু এফ এল। ঠিক আছে, এরপর এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। আসো আমরা এটা একটু দেখি, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি। ঠিক আছে, তো এটাকে তুমি যদি ইউ দিয়ে প্রকাশ করো সেটা হবে ডাব্লু ডিভাইডেড বাই ভি, ডাব্লু ডিভাইডেড বাই ভি। তো এখানে তোমার ভ্যালুগুলো বসালেই হয়ে যায়, এবং ভ্যালুগুলো বসায় যদি একটু নরম চরণ করো তুমি দেখবা এটা সমান সমান আসতেছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি। এবং আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে পয়সনের অনুপাত। ঠিক আছে, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত।
পয়সন অনুপাত থেকে কি কি প্রশ্ন আসে আমরা জানি সিগমা সমান সমান পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, পার্শ্ব বলতে ব্যাসার্ধ কতটুকু কমতেছে অথবা ব্যাস কতটুকু কমতেছে সেটাকে বলা হচ্ছে পার্শ্ব বিকৃতি। অর্থাৎ এটা সমান সমান আসে মাইনাস ডেল আর বাই আর নট ডিভাইডেড বাই ডেল এল বাই এল নট, অথবা এটা সমান সমান আসতেছে মাইনাস ডেল ডি বাই ডি নট ডেল এল বাই এল নট। ঠিক আছে, এবং এটার একটা রেঞ্জ আছে। রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে -1 সিগমা হাফ। এটা হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতির একটা রেঞ্জ। এর মধ্যে পড়লে আমাদের যে ম্যাটেরিয়ালটা তুমি ইউজ করতেছো সেটা সেফ, না পড়লে ওইটা সেফ না। ঠিক আছে, সো গেল আমাদের পদার্থের গাঠনিক ধর্ম গেল। এরপরে আছে আদর্শ গ্যাস। ঠিক আছে, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। ওকে, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তো প্রথমত আদর্শ গ্যাস থেকে কিছু কথা বলি যে আইডিয়াল গ্যাস, এখান থেকে কি কি পড়তে হবে? আইডিয়াল গ্যাস থেকে কি কি পড়তে হবে? আইডিয়াল গ্যাস থেকে প্রথমে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে এনার্জির একটা ফর্মুলা আছে না, এনার্জি সমান সমান হচ্ছে 3/2 nRT 3/2 nRT। ঠিক আছে, এটা ফার্স্টে জানতে হবে। এরপর আসো, এটা কি? এটা হচ্ছে একটা গ্যাসের জন্য শক্তি। আর তোমাকে যদি বলে যে একটা গ্যাস না, একটি অণুর শক্তি, তাহলে কি হবে? জাস্ট আমাদের এটা হয়ে যাবে 3/2 কেভিটি 3/2 কেভিটি। ঠিক আছে, প্রথমটা ছিল n মোলের শক্তি, এটা ছিল n মোল, আর এটা হচ্ছে একটি গ্যাস বা একটি অণুর শক্তি 3/2 কেভিটি। এরপরে আসো ভেলোসিটি আসে এখান থেকে। ভেলোসিটিটা হচ্ছে √3RT ডিভাইডেড বাই বড় হাতের M। ওকে, এটা হচ্ছে ভেলোসিটি সূত্র। ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ল্যামডা। কিন্তু এটা কারটা পড়বো আমরা? ম্যাক্সওয়েলেরটা পড়বো। ঠিক আছে, গড় মুক্ত পথের যে ভ্যালুটা, গড় মুক্ত পথ ল্যামডা, যেটা হচ্ছে ম্যাক্সওয়েলেরটা আমরা পড়বো। ম্যাক্সওয়েলেরটা কি? ম্যাক্সওয়েলের সূত্রটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 n পাই সিগমা স্কোয়ার, 1 ডিভাইডেড বাই √2 n পাই সিগমা স্কোয়ার। এখানে এনটা কি আর সিগমাটা কি? এনটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, এনটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। সিগমাটা কি? সিগমাটা হচ্ছে সিগমাটা হচ্ছে ম্যাক্সওয়েল যে অংশটুকু ধরে নিছে তার ব্যাসার্ধ। মানে এটা ছবিটা কিরকম, ওরা তো একটা সিলিন্ডার ধরে নিছিল, মনে আছে? এরকম একটা সিলিন্ডার ধরে নিছিল, এটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের সিগমা। বুঝে গেছে তো? সিগমা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, এরপরে কি পড়া লাগবে? এরপরে হচ্ছে ওই যে বয়েল চার্লসের সূত্র এবং গেল-উসাকের সূত্র। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেল-উসাকের সূত্র। আমি যদি কমাইনলি বলি পিভি ডিভাইডেড বাই টি সমান কনস্ট্যান্ট, সমন্বিত সূত্র। বয়েলের সূত্র, চার্লসের সূত্র আমি লিখে দিই। কি কি পড়তে হবে? বয়েল, চার্লস, গেল-উসাক, এই তিনটা সূত্র তোমাদের পড়তে হবে। এবং বয়েলের সূত্র থেকে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে হ্রদ, মানে হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয়, সেটা তোমাদের বেশি আসে। আচ্ছা, সেটা করাবো। তাছাড়া অনেক সময় ঘনত্ব মিক্স করে একটা প্রশ্ন আসে। তো কখনো যদি দেখো যে ঘনত্ব মিক্স করে প্রশ্ন আসছে, এটার সাথে ঘনত্ব মিক্স করে প্রশ্ন আসছে, তখন তুমি এইভাবে অ্যান্সার করবা। সেটা কি? সেটা হচ্ছে পিভি ডিভাইডেড বাই ρT সমান হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। জাস্ট রোটা এখানে গুণ করে দিবা। ঠিক আছে, কালি কাজ শেষ। আচ্ছা, এবার আসো হ্রদের গভীরতা নির্ণয়। মনে করো আমি তোমাকে বললাম যে এটা একটা হ্রদ নিচে, ঠিক আছে, এটার গভীরতা H তোমাকে বের করতে বলছে। ওকে, তো মনে করো এখানে একটা বায়ু বুদবুদ, এটার ব্যাসার্ধ ধরো আর, সেই বুদবুদটা এখান থেকে এখানে উঠে ব্যাসার্ধ হয়ে গেছে NR। ব্যাসার্ধ বলা থাকতে পারে, ব্যাস বলা থাকতে পারে।
ঠিক আছে, বা আয়তন বলা থাকতে পারে, সরাসরি যাই বলা থাকুক সমস্যা নাই। তো আমরা কি করব, এখানে এই দুইটা প্রান্তের ক্ষেত্রে বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। তার আগে জানতে হবে এখানে কি কি প্রেসার কাজ করতেছে। যখন তুমি একদম পৃষ্ঠে চলে আসবে তখন শুধুমাত্র এখানে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার অর্থাৎ 101.325 এই প্রেসারটাই কাজ করতেছে। কিন্তু তুমি যখন হ্রদের তলদেশে যাবা তখন এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে সাথে এই গভীরতার কারণে একটা প্রেসার আছে না, পানির গভীরতার কারণে, সেটা কত, হাই রো জি, সেটা আমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি বয়েলের সূত্র অ্যাপ্লাই করো সেটা কি হবে, সেটা হবে PA ইন্টু 4/3 পাই NR কিউব পিভি, তাই না? এটা আমি 1 পয়েন্ট ধরছি। সো পিভি সমান সমান কি, এই পয়েন্টের জন্য পিভি, তাহলে সমান সমান কি হবে, PA প্লাস H রো জি, ঠিক আছে, ইন্টু 4/3 পাই আর কিউব। পিএটা কত, পিএটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার 101.325 প্যাসকেল। বুঝা গেছে? পাশাপাশি তুমি কনভার্সনগুলো জানবা যে প্যাসকেল থেকে কিভাবে এটিএমে যায়, এটিএম থেকে কিভাবে মিলিমিটার মার্কারিতে যায়, সেখান থেকে কিভাবে বারে যায়, এগুলো জানতে হবে। তারপরে আর এর কি কি একক আছে, যেমন আর হচ্ছে 8.314 জুল পার কেজি পার মোল। তারপর হচ্ছে আর এর আরেকটা একক আছে 2 ক্যালোরি পার কেজি পার মোল। সেই অ্যাপ্লিকেশনগুলো মানে ইউনিট চেঞ্জগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? এরপর আরো দুইটা ইম্পর্টেন্ট টপিক আছে, একটা হচ্ছে শিশিরাঙ্ক আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে? তো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর সমান সমান হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইডেড বাই উক্ত তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ ইন্টু 100%, ঠিক আছে? আর্দ্রতা সূত্র কি, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইডেড বাই বায়ু তাপমাত্রা বা যে তাপমাত্রা তোমাকে দেওয়া আছে তার সম্পৃক্ত বাষ্পচাপ ইন্টু 100%। আরেকটা কি আছে, ওই যে শুষ্ক বাল্ব এবং হচ্ছে ই বাল্বের তাপমাত্রা, সেটা সূত্র কি, সেটা সূত্র হচ্ছে θ1 মাইনাস থিটা সমান সমান G ইন্টু θ1 মাইনাস θ2। θ1 কি, শুষ্ক বাল্বের তাপমাত্রা, থিটা কি, শিশিরাঙ্কের তাপমাত্রা, জিটা কি, গ্লেসিয়ারের ধ্রুবক, θ1 কি, শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2 কি, আর্দ্র বাল্বের তাপমাত্রা, ঠিক আছে? মনে রাখবা জি এর ভ্যালু ডিপেন্ড করবে θ1 এর উপর, ঠিক আছে? θ1 এর জন্য যে ভ্যালু পাবা জি এর, সেটাই হবে ভ্যালু। ওকে, আমরা এই যে লাস্টের দুইটা, এটা আসলে থিওরি দিয়ে বুঝায় লাভ নাই, আমাদের এই লাস্টের দুইটার জন্য দুইটা ম্যাথ করতে হবে। লাস্টের দুইটার জন্য আমরা দুইটা ম্যাথ করব, তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো বুঝতে সহজ হবে, ঠিক আছে? আসলে আমরা শুরু করে দিই। লাস্টেরগুলোর জন্য আমরা শুধুমাত্র থিওরি দেখলে হবে না, আমরা দুইটা ম্যাথ করব। তাহলে তোমাদের দুইটা না করলেও একটা তোমাদের ম্যাথ করাই দিব, যাতে তোমাদের এই শিশিরাঙ্কের ম্যাথটা এটা যেন মিস না যায়, কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, সো এটা তোমাদের জানতে হবে। তো আসলে আমরা দেখি এটার একটা ম্যাথ করব। সরি, আসো দেখি। দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর একটা ম্যাথ। ওকে, দেখো এখানে কি বলছে, কোনো একদিন দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী পলি এবং কলি দেশের দুই জেলায় অবস্থান করছিল। পলি ওই দিন যশোরের তাপমাত্রা দেখলো 30 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা পাইলো হচ্ছে 55%। তার মানে যশোরের তাপমাত্রা 30 ডিগ্রি, আর্দ্রতা 55%। একই দিনে কলি কুমিল্লায় শুষ্ক এবং আর্দ্র হাইড্রোমিটারে বাল্বের তাপমাত্রা পাইলো, শুষ্ক এবং আর্দ্র বাল্ব, ওটা বালু হবে না, বাল্ব হবে, বাল্ব হাইড্রোমিটারের তাপমাত্রা দেখলো হচ্ছে 33, মানে শুষ্কতে 33 আর আর্দ্রতে হচ্ছে 25.5 ডিগ্রি। 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসিয়ার ধ্রুবক সেটা কত, 1.62, ঠিক আছে? এবং বিভিন্ন জায়গায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। ওই দিনের যশোরের শিশিরাঙ্ক হিসাব করো। তো যশোরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে খেয়াল করো। যশোরের ক্ষেত্রে আমাদের ওই দিনে বায়ু তাপমাত্রা 30 ডিগ্রি দেওয়া আছে আর আপেক্ষিক আর্দ্রতা 55% দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম ম্যাথটা কেমনে করব, দেখো গ নম্বরটা। দেখো প্রথমে আমাদের কিসের জন্য, যশোরের জন্য আমার কাছে কি কি দেওয়া আছে, দেখো আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 55%, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 55%, ঠিক আছে? আর কি দেওয়া আছে, আমাদের কাছে তাপমাত্রা দেওয়া আছে, সেটা কত, 30 ডিগ্রি। ওই দিনে তাপমাত্রা লেটস সাপোজ টি নরমাল টি, সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এখন দেখো
30 ডিগ্রি হচ্ছে বায়ুর তাপমাত্রা। তো 30 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ কি দেওয়া আছে দেখো তো। 30 ডিগ্রিতে এই যে দেখো 2 নম্বরটা, 30 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে আমাদের 31.83। সো 30 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ এটা কত হবে, বড় হাতের এফ, সেটা কি হবে, সেটা হবে আমাদের 31.83 এটিএম। 83 এটিএম নাকি, ও এটা এটিএম না, মিলিমিটার। আরে আমি আমার মাথা চাই মিলিমিটার। পারদ চাপ মানে হচ্ছে মিলিমিটার মার্কারি, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে বলছে, শিশিরাঙ্ক বের করতে বলছে। তা আর্দ্রতা যখন দেওয়া থাকবে তখন তুমি শিশিরাঙ্ক ডিরেক্টলি পাবা না। সো প্রথমে যেটা করব আমরা শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ বের করব, ঠিক আছে। তাহলে আসো বের করি। আমরা জানি আর সমান সমান এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%, ঠিক আছে। আর কত, 55%। সো 55% সমান সমান এফ ডিভাইডেড বাই এফ এর মান কত 31.83 ইন্টু আমাদের 100%। সো এফ আমাদের কত আসে, একটু যদি ক্যালকুলেট করো, আমাদের কাছে অলরেডি ক্যালকুলেট করা আছে। সো আমরা এখান থেকে বলে দিচ্ছি, এটা আছে 17.5065, 17.5065 মিলিমিটার মার্কারি। এটা কিন্তু টেম্পারেচার বের হলো না, এটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বের হলো। এখন আমরা দেখব যে এই বাষ্পচাপটা কোন ডিগ্রিতে আছে। খেয়াল করো, আমরা পাইছি কত 17.5065, তাই না, 17.5065। ওকে, তাহলে এটা আমরা কোথায় পাবো, 17.5065। দেখো এখানে কিন্তু কোনো জায়গাতেই 17.5065টা নাই। তো যখন এরকম পাবা তখন আমরা কি করব, যখন আমরা এক্সাক্ট ভ্যালুটা পাবো না, যে ভ্যালুটা আমার আসছে, এই যে এই ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা দেখো আমার প্রশ্নে কোনো টেম্পারেচারের জন্যই দেওয়া নাই। তাহলে আমরা কি করব, আমরা এর আশেপাশের যে দুটা টেম্পারেচার, একটা হচ্ছে 18.68 আর একটা হচ্ছে আমার 17.54, এই দুইটার জন্য নিব, নিয়ে এই দুইটার সাহায্যে 17 যেটা আমার আসছে সেটা বের করব। দেখো তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, আমার 21 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 18.68 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আমরা এমনি লিখব যে 21 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ সেটা কত হবে, সেটা হবে হচ্ছে তোমার 18.68 মিলিমিটার মার্কারি। ওকে, এটা কিসের জন্য, 21 ডিগ্রির জন্য, 21 ডিগ্রির জন্য। আবার দেখো এখানে কত আছে, 20 ডিগ্রির জন্য সম্পৃক্ত বাষ্পচাপ কত, 17.54, ঠিক আছে। তাহলে 20 ডিগ্রির জন্য সম্পৃক্ত বাষ্পচাপ সেটা কত, 17.54 মিলিমিটার মার্কারি, 17.54 মিলিমিটার মার্কারি। আমার আসছে কত, আমার আসছে হলো 17.5065 মিলিমিটার মার্কারি। তাহলে কি এই দুইটার মাঝামাঝি আমারটা, মাঝামাঝি বলতে কি দেখো 17.5 আর এটা হচ্ছে 5.4, তার মানে এর থেকেও কম, তাই না, আমারটা আরো কম। আচ্ছা কতটুকু কম সেটা আমরা বের করব। মানে দেখো তুমি দুইটা নিছো ভালো কথা, এখন এইটার থেকে এইটা এবং হচ্ছে এইটা, এটা কাছাকাছি না, কতটুকু কম সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা লিখব যে 17.54 বিয়োগ 17.5065, এটা কত আসে, একটু যদি ক্যালকুলেটর করো। দাঁড়াও আমি আমার ক্যালকুলেটরটা একটু নেই, এটা কত আসে, দেখো 17.54 বিয়োগ 17.5065, দেখো এইটা আস্তে আস্তে 0.0335, ঠিক আছে, এত মিলিমিটার মার্কারি। এখন খেয়াল করো আমাদের 21 বিয়োগ 20 আমরা লিখবো। এখন এইটা থেকে এইটা বাদ দিব, ঠিক আছে। তাহলে আমরা লিখবো 21 বিয়োগ 20 এত ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য সম্পৃক্ত বাষ্পচাপের পার্থক্য, সম্পৃক্ত বাষ্পচাপের পার্থক্য সেটা কত আসে, সেটা হচ্ছে এই দুইটার পার্থক্যের সমান 18.68 বিয়োগ 17.54 এত মিলিমিটার মার্কারি।
সো দেখো এটা আমাদের কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 18.68 বিয়োগ 17.54, এটা আসতেছে হচ্ছে 1.14 মিলিমিটার মার্কারি, তাই না? মিলিমিটার মার্কারি। আচ্ছা, এটা কত ডিগ্রি পার্থক্যে আসলো? এটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্যের কারণে। তাহলে দেখো, তাহলে 1.14 মিলিমিটার মার্কারি পরিবর্তন হয় 1 ডিগ্রির কারণে, তাহলে 0.0335 এতটুকু কখন পরিবর্তন হবে? মানে এখন আমরা উল্টা কাজ করব। আমরা কি করব? আমরা হচ্ছে এমনি লিখবো যে 1.14 মিলিমিটার মার্কারি এতটুকু সম্পৃক্ত বাষ্পচাপের পার্থক্য হয় 1 ডিগ্রি পরিবর্তনে, 1 ডিগ্রি পরিবর্তনে। তাহলে আমাকে বলো, অতএব আমার এতটুকুতে কত ডিগ্রি পরিবর্তন হবে? অতএব 0.0335 মিলিমিটার মার্কারি সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন হয় কার কারণে বলো তো? কিভাবে করব এটা? এটা হবে 1 × 0.0335 ডিভাইডেড বাই আমাদের 1.14 এত ডিগ্রি পরিবর্তনে। একটু যদি ক্যালকুলেট করো তাহলে দেখো এটা কত আসতেছে। 1 × 0.0335 ডিভাইডেড বাই 1.14, এটা আসতেছে হচ্ছে দেখো 0.029 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফাইনালি আমরা শিশিরাঙ্ক বের করতে পারি। কিভাবে পারি? দেখো দেখো কিভাবে পারি। আমাদের 20 ডিগ্রিতে আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 17.54। এই 17.54 থেকে যদি আমি এইটা বাদ দিতে পারি তাহলেই তো আমার যে সম্পৃক্ত বাষ্পচাপ আসছে সেটা সমান হয়ে যাবে। তাহলে আমার যে তাপমাত্রা সেটা কি হবে? এই 20 থেকে আমি যেটা বের করলাম এটা যদি বাদ দেই তাহলেই কিন্তু আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রাটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি অতএব শিশিরাঙ্ক সেটা কত হবে? সেটা হবে 20 ডিগ্রি বিয়োগ আমাদের এই যে 0.029 এত ডিগ্রি। সো দেখো এটা কত আসে? এটা আসে 19.97 ডিগ্রি। সো আমাদের শিশিরাঙ্ক হচ্ছে 19.97 ডিগ্রি বা 20 ডিগ্রির কিছু কম। ঠিক আছে, এভাবে আমাদের এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো। এরপরের প্রশ্নটা কি বলছে? ওই দিন পলি বলেছিল যে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে, কথাটা সত্য কিনা? অর্থাৎ পলি বলেছিল, পলি কোথায় আছে? পলি আছে কোথায়? এই যে দেখো, পলি আছে যশোরে, আর কলি কোথায়? কলি আছে ঢাকা। ঠিক আছে, পলি আছে যশোরে, কলি আছে ঢাকা। ওকে, পলি কোথায় আছে? পলি আছে হচ্ছে যশোরে, এবং পলির ক্ষেত্রে আমাদের আপেক্ষিক আর্দ্রতা কত? 55%। আপেক্ষিক আর্দ্রতা কম হলে কিন্তু আরাম বোধ করার কথা, তাই না? আচ্ছা, এবার দেখো কলি কোথায় আছে? কলি আছে হচ্ছে কুমিল্লায়। ওই যে কুমিল্লায় কলি কোথায় আছে? কুমিল্লা। তাহলে কুমিল্লার জন্য আমাদের এখন কাজ কি? কোনটা আরাম বোধ করবে এটা কেমনে বুঝি? যেটার আপেক্ষিক আর্দ্রতা কম সেই বেশি আরামদায়ক অনুভব করে। তো কলি কোথায় আছে? কলি আছে কুমিল্লায়। তার মানে আমার এখন কাজ হচ্ছে কলির ক্ষেত্রে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করা। তো সেটা কেমনে বের করব? দেখো, কলির ক্ষেত্রে কি কি দেওয়া আছে? শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া আছে, তারপরে সিক্ত বাল্ব অথবা আর্দ্র বাল্বের তাপমাত্রা দেওয়া আছে। তো প্রথমে যেটা করব, কলির ক্ষেত্রে আমাদের শিশিরাঙ্কের ভ্যালুটা বের করব। ঠিক আছে, প্রথমে যেটা করব কলির ক্ষেত্রে শিশিরাঙ্কের ভ্যালুটা বের করব। তাহলে দেখো কলির ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে? কলির জন্য দেখো এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্ন। ঠিক আছে, আর এটা আমাদের গ নম্বর ছিল। তো কলির ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো। একই দিনে কলি কুমিল্লায় শুষ্ক ও আর্দ্র বায়ু হাইড্রোমিটারের তাপমাত্রা দেখলো 33 এবং 25.5। তার মানে শুষ্ক বাল্বের তাপমাত্রা কত? 33, আর আর্দ্র বাল্বের কত? 25.5। তার মানে θ1 হচ্ছে 33, তাই না? θ1 হচ্ছে আমাদের 33, আর θ2 কত?
থিটা 2 হচ্ছে ওই যে তোমার 25.5। আচ্ছা, আমি তোমাদের কি বলেছিলাম বলতো, গ্লেসিয়ার্সের যে ধ্রুবক সেটা হচ্ছে আমাদের থিটা 1 এর উপর ডিপেন্ড করে। এখানে যেহেতু থিটা 1 হচ্ছে আমাদের 33 ডিগ্রি, তাহলে গ্লেসিয়ারের যে ধ্রুবক সেটাও আমাকে 33 ডিগ্রির জন্যই নিতে হবে। তো দেখো তো তোমার কাছে 33 ডিগ্রির জন্য গ্লেসিয়ারের ধ্রুবক দেওয়া আছে কিনা? এই যে দেওয়া আছে, দেখো 33 ডিগ্রির জন্য গ্লেসিয়ারের ধ্রুবক হচ্ছে 1.62, তাহলে জি এর মান হচ্ছে 1.62। সো এটা হচ্ছে 1.62। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে শিশিরাঙ্ক কত। তো সূত্র কি? সূত্র হচ্ছে থিটা 1 মাইনাস থিটা সমান জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। রাইট, খুব সহজ। তাহলে এখানে কি করব, সবগুলো আমরা ডিগ্রিতেই নিব, কোনো সমস্যা নাই। তাহলে থিটা কত আসে? থিটা আসে থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো বসালে আমার এটা আসে 20.85 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখন এটা কি বেরোলো? শিশিরাঙ্ক। এটা কি বেরোলো? শিশিরাঙ্ক। এটা যদি শিশিরাঙ্ক হয় তাহলে এখন আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপের ভ্যালুটা বের করতে হবে। কিন্তু ভাই কেন আমি এটা বের করবো? আসলে আমরা এটাকে বুঝি, কেন আমি এই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপের ভ্যালুটা বের করতে চাচ্ছি। আমরা কি জানি? আমরা জানি আর্দ্রতা সমান সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ, তাই না? এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। তো উপরের এফটা কি? ছোট হাতের এফটা কি? ছোট হাতের এফটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। তো কুমিল্লার ক্ষেত্রে শিশিরাঙ্ক বের করলাম হচ্ছে 20.85, তাহলে এটা সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে, নাহলে তো তুমি আর্দ্রতা পাবা না। এখন দেখো তোমার কাছে কিসের ভ্যালু দেওয়া আছে, খেয়াল করো। তোমার কাছে 20-এরটা দেওয়া আছে আর 21-এরটা দেওয়া আছে, কিন্তু 20 যেটা আমরা বের করলাম সেটা দেওয়া নাই। সো 20-এরটা কত? 20-এরটা হচ্ছে 17.54। ঠিক আছে, তা আমরা আবার লিখবো যে দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। এটা কত দেওয়া আছে? 17.54 মিলিমিটার। ঠিক আছে, আবার দেখো 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে দেখো তো? সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের কত? ওই যে 18.68। ঠিক আছে, 18.68। তাহলে সেটা কত? 18.68 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, মিলিমিটার মার্কারি। আমাকে কতর জন্য বের করতে হবে? 20.85 জন্য। তাহলে প্রথমে আমরা কি করব? আমরা 20.85 এটা 20 থেকে বিয়োগ করব। তুমি 21 থেকেও বিয়োগ করতে পারতা, তবে 20 থেকে বিয়োগ করলে সহজ হয়। কত আসে? 0.85। এটা বের করে রাখলা। ঠিক আছে, এবার আমরা কি করব? 21 ডিগ্রি থেকে 20 ডিগ্রি ভ্যালুগুলো বিয়োগ করব। অর্থাৎ 21 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এত ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে সেটা কত হবে? এটাও বিয়োগ হবে। 18.68 বিয়োগ 17.54, এত আমাদের কত? মিলিমিটার মার্কারি। ওকে, এই মেথডগুলোকে বলা হয় ইন্টারপোলেশন মেথড। ঠিক আছে, যাক, এত জানার দরকার নেই। তাহলে এখান থেকে কি আসে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন, সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন, সেটা কত হবে? তুমি যদি এটা বিয়োগ করো, এটা যদি বিয়োগ করো 18.68 বিয়োগ 17.54, তাহলে দেখো এটা আসতেছে 1.14 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, তাহলে 0.85 এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনে কত হবে? সেটা হবে আমাদের জাস্ট, এটা যদি 1 ডিগ্রিতে 1.14, তাহলে 0.85 এর জন্য কি হবে? 1.14 ইন্টু 0.85 এত মিলিমিটার মার্কারি। সো এটা আসতেছে 1.14 ইন্টু 0.85, এটা আসতেছে হচ্ছে 0.969 মিলিমিটার মার্কারি। তাহলে বলো আমার ছোট হাতের এফ
অর্থাৎ 20.85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে? সেটা হবে 20 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ, 20 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ যোগ এই 0.85 এত ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ। এখন 20 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ কত? ওই যে 17.54 যোগ আর আমাদের এটাতে কত 0.969, তো একটু যোগ করো যদি 17.54 প্লাস 0.969, দেখো এটা আসতেছে হচ্ছে 18.509 মিলিমিটার মার্কারি। কি বেরোলো? এটা এফ এর ভ্যালু বেরোলো। এখন আসো বড় হাতের এফ, অর্থাৎ ওই দিনের বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে। ওই দিনে বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, তো ওই দিনের বায়ু তাপমাত্রা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা সমান। শুষ্ক বাল্বের তাপমাত্রা কত? 33, তাহলে বায়ুর তাপমাত্রাও 33। তাহলে আমাদের যে বড় হাতের এফ, অর্থাৎ বড় হাতের এফ, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তো আসলে এটা একটু যদি বের করে দেখি, এটা কি দেওয়া আছে নাকি আগে দেখি 33 ডিগ্রি দেওয়া আছে কিনা। এই যে দেখো দেওয়া আছে 33 ডিগ্রি। এই যে দেখো প্রথমে 33 ডিগ্রিতে বাষ্পচাপ কত? 37.83, ঠিক আছে? এটা আমার কাছে দেওয়া আছে, সেটা কত? 37.83, ঠিক আছে? এত মিলিমিটার মার্কারি। তো ফাইনালি আমাদের যদি আপেক্ষিক আর্দ্রতা এখান থেকে বের করতে চাই, এফ এর মানটা ছোট হাতের এফ কত ছিল? 18.509 ডিভাইডেড বাই 37.83 ইন্টু হচ্ছে আমাদের 100%, ঠিক আছে? ইন্টু আমাদের 100%। একটু ক্যালকুলেট করে দেখো, এটা আসে 48.09%। এটা কিন্তু আমাদের 55% থেকে কম, ঠিক আছে? তাহলে কে আরামদায়ক অনুভব করবে বলো তো? তাহলে কুমিল্লায় থাকা কলি আরো বেশি আরামদায়ক অনুভব করবে, কারণ কুমিল্লার আর্দ্রতা আমাদের যশোরের থেকে কম। তাহলে কি উক্তিটা সঠিক ছিল না ভুল ছিল? অতএব উক্তিটি মিথ্যা। উক্তিটি কি ছিল? খেয়াল করো, উক্তিটি ছিল হলো যে ওই দিন পলি বলেছিল, পলি হলো যশোর বলেছিল যে কুমিল্লার চেয়ে অধিক আরাম বোধ করবে। যশোর কি বেশি আরাম বোধ করবে? অ্যান্সার হচ্ছে না, কারণ যশোরের আপেক্ষিক আর্দ্রতা 55 আর কুমিল্লারটা কত বেরোলো? এটা বেরোলো হচ্ছে 48.09, 48.09%। তাহলে কে বেশি আরামদায়ক অনুভব করবে? অবশ্যই কুমিল্লা। তার মানে কি উক্তিটা মিথ্যা। তো আশা করি বুঝছো। এবং এই যে প্রসিডিউরটা তোমাকে দেখালাম, এই প্রসিডিউরে আমাদের ম্যাথ করতে হয়, যেইভাবে ভ্যালুগুলো বের করে ম্যাথ করতে হয়। একটু ঝামেলার আছে, তো তোমাদের সাজেশনটা হচ্ছে তোমরা যার কাছেই পড়ে থাকো না কেন এইচএসসি, ঠিক আছে, এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করলে যত রকমের ম্যাথ আছে তোমরা নিজেরা 3টা সৃজনশীল তোমরা নিজেরা করবা, দেখবা যে এমনি পারতেছো, একদম সহজ। এই একই মেথডের ম্যাথ একবার বুঝতে পারলে এখান থেকে একটা সিকিউ কনফার্ম, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমাদের যে বাকি দুইটা টপিক ছিল, একটা হচ্ছে নিউটনের বলবিদ্যা এবং হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি। ওই বিষয়ে আমরা এখন আসতেছি, নিউটনের বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি। ঠিক আছে, ওকে। নিউটনের বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি। আচ্ছা, তো এবার আসো হেডিং দাও, নিউটনের বলবিদ্যা কি কি পড়ব? নিউটনীয় বলবিদ্যা। নিউটনের বলবিদ্যায় প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং আমার দেখানোর কিছু নাই, তোমরা অলরেডি পারো আমি জানি, বোর্ড কোশ্চেনগুলো দেখবা তাহলে বুঝে যাবা। এরপরে যেটা করবা সেটা হচ্ছে সংঘর্ষ, ঠিক আছে? স্থিতিস্থাপক সংঘর্ষের ম্যাথগুলো আছে না, ওইগুলা সংঘর্ষ। এরপরে কি পড়বা? এরপরে হচ্ছে নিউটনের সূত্রগুলো পড়বা। নিউটনের যে সূত্রগুলো আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এই সূত্রগুলোর যে ম্যাথ সেগুলো পড়বা। এরপরে কি পড়বা? এরপরে পড়বা হচ্ছে জড়তার ভ্রামক এবং এই রিলেটেড যে প্রবলেমগুলা, ঠিক আছে? এরপরে পড়বা হচ্ছে
কৌণিক অংশের ম্যাথ, টর্কের ভ্যালু, ঠিক আছে, তারপরে কৌণিক ত্বরণ, আলফার ভ্যালু, এগুলো পড়তে হবে। এরপরে কি পড়বা? টান বল। ওকে, টান বল। এরপরে কি পড়তে হবে? কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। এই ভ্যালুগুলো তোমাদের বা এইগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবার আসো, যদি আমি কাজ ক্ষমতা শক্তিতে আসি, কাজ ক্ষমতা শক্তিতে আসি, তাহলে আমাদের কি কি পড়া লাগবে? ইম্পর্টেন্ট টপিক কি কি আছে? কাজ, ক্ষমতা এবং শক্তি। প্রথম যেটা, সেটা হচ্ছে কুয়া খালিকরণ। কুয়া খালিকরণ, ঠিক আছে, কুয়া খালিকরণ। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আনত তলের ক্ষেত্রে কৃত কাজ, আনত তলের জন্য কৃত কাজ। ইস, এটা কত যে গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বা, ঠিক আছে। আনত তলের জন্য কৃত কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আনত তলের জন্য কৃত কাজ। এরপরে কি পড়বা? এরপরে হচ্ছে স্প্রিং, ঠিক আছে, এখান থেকে স্প্রিং থেকে প্রশ্ন আসে। স্প্রিং, স্প্রিং, স্প্রিং। এরপরে কর্মদক্ষতা এবং আমাদের ক্ষমতা মিক্স করে প্রশ্ন আসে, ঠিক আছে, সেগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। কর্মদক্ষতা এবং ক্ষমতা এই দুইটা মিক্স করে আমাদের প্রশ্ন আসে, সেটা পড়তে হবে। আরেকটা কথা মনে রাখবা, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকাজের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএস বা এফ ডট ডিএস, আর যদি কৌণিক অংশ হয় এটা হবে টাও ডট ডি থিটা, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবা, এই ম্যাথগুলো একটু করবা। তো পরিশেষে এটাই ছিল আমাদের সাজেশন। এখন আমি তোমাদের কিছু কথা বলি যে এই যে ক্লাসটা বা একটা সেশন নিলাম, এটা কোনো ক্লাস ছিল না আসলে, আমি জাস্ট তোমাদের কিছু গাইডলাইন দিলাম যে আসলে তোমাদের কি কি পড়া উচিত। তো দিন শেষে আমি আবার এই স্লাইডে ফেরত আসবো। আমি মনে করি যে যে 5টা চ্যাপ্টার এখানে দাগানো আছে, এই 5টা চ্যাপ্টার পড়লে তুমি 5টা না, আমি মনে করি এই 5টা চ্যাপ্টার থেকে তুমি 6টা কোশ্চিন পাবা, ঠিক আছে। 8টার মধ্যে 6টা কোশ্চিনই এখান থেকে পাবা মিনিমাম, বা যদি 6টা নাও পাও তুমি 5টা কোশ্চিন অবশ্যই এখান থেকে পাবা, ঠিক আছে। পাশাপাশি এই দুইটা অধ্যায় তোমাকে পড়তে মানা করি নাই। এই দুটো অধ্যায় কই থেকে পড়বা? এই দুটো অধ্যায়ের যতগুলো বোর্ড কোশ্চিন আছে সবগুলো সুন্দরভাবে সলভ করবা। যদি বোর্ড কোশ্চিনগুলো সলভ করো দেখবা যে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। ব্যাংকিং কোণ, তারপরে আনত তলের কৃত কাজ, এইগুলো ভালো করে পড়লে আমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে, ঠিক আছে। সো পরিশেষে তোমাদের একটা কথাই বলি, দিন শেষে তোমাদের এখন কাজ হচ্ছে, যেহেতু সময় কম, তোমরা যেটা অলরেডি যতটুকু পড়ছো এতটুকুই পড়ো, বোর্ড কোশ্চিনটা বেশি বেশি করে সলভ করো, যতগুলো বোর্ড কোশ্চিন আসে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আমাদের ওয়ান শট সিকিউ সাজেশন এই পর্যন্তই। আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম কোন কোন টপিক থেকে বেশি সিকিউ আসে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে সেকেন্ড পেপার ওয়ান শট এমসিকিউ নিয়ে। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, দেখা হবে।